আচ্ছা, আমরা একটু দেখি যে বইটা আপনারা তো কি পড়ছিলেন, বইটা কি অবস্থা দেখি একটু। বলেন তো কি পড়ছেন, মানে কি অবস্থা বলেন, একটু রিভিউ দেন আমারে। হ্যাঁ, ওটা এখন বলতেছি, দাঁড়ান। চ্যাপ্টার 1-এ বলেন কোন যা সমস্যা। হ্যাঁ, যেটা রো টেস্টিং। হুম। ইয়েস, এক্স্যাক্টলি। স্ট্যাটিকটা আসবে একদম শুরুতে, ডায়নামিকটা আসে পরে। হ্যাঁ, স্ট্যাটিকের মধ্যে আসে শুধুমাত্র ওই যে বললাম না যে ডকুমেন্টেশন রিভিউ করা, হ্যাঁ, ডকুমেন্টেশন গুলো আপডেট করা, ডকুমেন্টেশন গুলো কি অবস্থা, মানে রিকোয়ারমেন্ট আছে ডকুমেন্টেশন গুলো, এগুলো ডিজাইন ফাইল, হ্যাঁ, মানে সোর্স কোড রিভিউ করা, হ্যান ত্যান। এগুলোর মধ্যে আসা হচ্ছে টেকনিক, যেমন হচ্ছে কোড রিভিউ, এটা টেকনিক। তারপর ইন্সপেকশন, ওয়াক থ্রু, তারপর অ্যালগরিদম অ্যানালাইসিস অ্যান্ড প্রুফ অফ কারেক্টনেস। এগুলো কিন্তু ম্যানুয়াল টেস্টিং এর কাজই। ইয়েস। না, এটা তো ব্ল্যাক বক্স হবে। এটা জাস্ট কোড রিভিউ করতেছি, কোড তো রান করতেছি না, এক্সিকিউট করতেছি না তো আমরা। শুধু কোড রিভিউ করতেছি আমি। কোড রিভিউ করা, যে কোনো কিছু মিস করলাম কিনা তা চোখে দেখে একটা রিভিউ করে আপডেট দেওয়া, এটা হচ্ছে কোড রিভিউ করা। এটা ম্যানুয়াল টেস্টিং, এবং এটা কিন্তু বলছে ব্ল্যাক বক্স টেস্টিং। তো পার্থক্যটা হচ্ছে দেখেন, ইট ডাজ নট ইনক্লুড অ্যাকচুয়াল এক্সিকিউশন অফ দ্য কোড। বুঝে গেছে? মানে কোডকে এক্সিকিউশন আমরা না করে যেটা করি, সেটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। মানে সিস্টেমটা আমরা মানে রান করবো না, মানে এক্সিকিউট করবো না, না করে ডকুমেন্টেশন যেগুলো আছে, যেমন রিকমেন্ড ফাইল, ডিজাইন ফাইল, এসআরএস, হ্যাঁ, অ্যালগরিদম ফাইল, এগুলো আমরা কি করবো, এগুলো আমরা এক্সামিন করবো, চেক করবো, রিভিউ করবো। এটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং এর হচ্ছে কি মানে মেইন কনসেপ্ট, এবং এটা শুরু হয় কিন্তু একদম রিকোয়ারমেন্ট থেকেই। বুঝে গেছে? মানে রিকোয়ারমেন্ট পাবো, আমাদের এই টেস্টিংটা শুরু হবে। আচ্ছা, হ্যাঁ, Bring the quality concept down to the lowest level of the organization. এই লাইনটা দেখছি। Effective quality process must focus on pushing the quality concept down to the lowest level of the organization. রাইট। মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের মানে হাই লেভেল, মিড লেভেল, লো লেভেল। হাই লেভেল কারা থাকে? ম্যানেজমেন্ট। মিড লেভেল আর লো লেভেল আমরা, মানে যারা রিয়েল কাজ করি, আমরা ডেভেলপার টেস্ট আমাদের লো লেভেল। তার মানে ওই যে প্রসেসটা আমাদের লেভেলও আসতে হবে, শুধু হাই লেভেলতে করলে হবে না। এটা তো লো পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে এটা ফুললি কিউএ প্রসেসে কাজ করা সম্ভব। তা না হলে হবে না। শুধু ম্যানেজমেন্ট আমাদের সবকিছু ভালো, আমরা কাজ করছি, তাহলে হবে না। হ্যাঁ, so আমাদের লো লেভেল আসতে হবে এই প্রসেসগুলো। আচ্ছা, তাহলে এটা বুঝছেন যে এরপর হচ্ছে ডাইনামিক টেস্টিং। হ্যাঁ, এটা কোনটা? এটা হচ্ছে মেন কথা হচ্ছে কি কোডকে এক্সিকিউট করা, টেস্ট করা, যেটা আমরা করি। এখানে দুটোই করা যায়, দুটোই করা যায়। মানে একটা সিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার পর যেটা, সেটা হচ্ছে ডাইনামিক টেস্টিং। ক্লিয়ার? তো ডাইনামিক, এটা সফটওয়্যার তৈরি হওয়ার পরে হতে পারে ম্যানুয়াল, ইট ক্যান বি অটোমেশন, দুটোই হতে পারে। রেডি হওয়ার পরে কোডিং করলাম, সেই কোডটা আমাদের তৈরি হয়ে গেল, আমি ইউজ করতেছি সিস্টেমটা, সেইটা। ধরো লগ ইনের কথা যদি বলি, সো লগ ইনের আমাদের পেজ বানানো হয়ে গেছে, কোডও তৈরি করা হয়েছে, ডাটাবেজও তৈরি হয়ে গেছে। এখন আমি এটা চেক করতেছি, রিয়েল লাইফ টেস্টিং যেটা, সেটা হচ্ছে এডুকেশন করে টেস্টিং করা বলে। রেডি হয়ে যাওয়ার পরে আমরা ইনপুট দিয়ে তারপর চেক করতেছি, এটুকুই। হ্যাঁ, রাইট। এখানে বলছে কি দ্য বিহেভিয়ার অ্যান্ড দ্য পারফরমেন্স প্রপার্টিস অফ দ্য প্রোগ্রাম আর অলসো অবজার্ভড, এবং প্রোগ্রামস আর এক্সিকিউটেড উইথ বোথ টপিক্যাল অ্যান্ড কেয়ারফুলি চুজেন ইনপুট ভ্যালুস, রাইট। মানে আমরা কি করবো, এটাকে আমরা অবজার্ভ করবো, এক্সিকিউট করে, এবং আমরা ইনপুট গুলো দিব, সেটা আমরা চেক আউটপুট কি আসে, রাইট। সো however for practical considerations a finite subset of the input set can be selected। আমরা বললাম না যে আহ, অনেকগুলো ডাটা থাকতে পারে, সেখান থেকে আমাদেরকে কিছু কমে আনতে হবে। তো therefore in testing we observe some representative programs behavior and reach the conclusions about the quality of the system, right। তাহলে এটুকু তো ক্লিয়ার যে টেস্টিং মূলত দুই প্রকার, স্ট্যাটিক, ডাইনামিক।
এখন স্ট্যাটিকের মধ্যে আছে হচ্ছে কোড রিভিউ, ইন্সপেকশন, ওয়াক থ্রু, এগুলো হচ্ছে তার টেকনিক। আর ডাইনামিকের মধ্যে আছে হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্স। হ্যাঁ, মানে অনলি ফর দুইটাই হোয়াইট বক্স আর টেক্সট বক্স ডাইনামিক নাকি আরো অন্য কিছু? ডাইনামিকের মধ্যে হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স আর গ্রে বক্স, তিনটা। আচ্ছা, তারপর আর বলেন কোথায় সমস্যা আছে? টেক্সট কেস এটা বুঝছেন, ভেরিফিকেশন আর ভ্যালিডেশন বুঝেন নাই? আচ্ছা, activities of this kind have to confirming that the product meets the intended use, ঠিক আছে? মানে আমি যে উদ্দেশ্যে বানাচ্ছি সেই উদ্দেশ্যটা পুরো হয়েছে কিনা, এটা হচ্ছে ভ্যালিডেশন। হ্যাঁ, মানে ইউজার বেস করে। ইউজ মানে কি, যে এটা এক্সিকিউশন করার পরে কিন্তু আসবে এটা, যে এটা মানে ধরেন আমার অ্যাপ্লিকেশনটা ফিট ফর ইউজ আর নাকি আনফিট, আমি কিভাবে বুঝবো? ইউজ করার পর তো বুঝতে পারবো, রাইট? ইউজ না করলে কে বুঝবো এটা ফিট কি আনফিট? ইউজ করা মানে কি, সেই কোডটা এক্সিকিউট করার পর তো বুঝতে পারবো, ঠিক আছে? তার মানে বলতে পারি অন কাইন্ড অফ, যে ভ্যালিডেশনটা হচ্ছে অন কাইন্ড অফ কি, ডাইনামিক টেস্টিং এইটা হচ্ছে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে। আর যেটা ভেরিফিকেশন ইজ অন কাইন্ড অফ স্ট্যাটিক টেস্টিং। আচ্ছা, so verification activities aim to confirming that one is building the product correctly। দেখেন, এখানে বলা হচ্ছে কিন্তু মানে একটা প্রোডাক্টের আগের অবস্থাতে যে আমি ঠিকমতো বানাচ্ছি কিনা এটা চেক করা, যে বানানো ঠিক হচ্ছে কিনা, যে বিল্ডিং দ্য প্রোডাক্ট কারেক্টলি মানে ঠিকমতো বানাতে পারছি কিনা, এটা হচ্ছে ভেরিফিকেশন, ঠিক আছে? আচ্ছা, ভেরিফিকেশন অ্যাক্টিভিটিস গেল। আর এটা তো বুঝছেন, ফেলার এরর ফল্ট, এটা তো বলছি মনে হয়। আচ্ছা, সমস্যা তো নাই। ওকে, তারপরে আর কিছু সমস্যা আছে? অপশন অফ সফটওয়্যার কল টেক্সট রিলায়েবিলিটি। কেসে ভাই আচ্ছা, যে ভাই আচ্ছা, ভাই ওখানে লেখা আছে যে ইনপুট দেয়ার যেটা হচ্ছে যে ইনপুটের এক্সপেক্টেড আউটকাম। হুম। এই জিনিসটাকে যখন আমরা টেস্ট কেস যখন ডিজাইন করব তখন কি আমরা প্রথমে দিব পরে এক্সপেক্টেড আউটকামটা দিব? এটা কি শুধু নাম্বারের ক্ষেত্রে নাকি যে কোনো কিছু ক্ষেত্রে? সবকিছু ক্ষেত্রেই তাহলে এটা এই ফর্মেটে ফলো করতে আমরা ইনপুট নিব আর আমরা বলবো যে আমাদের এক্সপোর্টের রেজাল্টটা কি হবে সেটা আমরা বলে দেবো আমাদেরকে। ধরেন আমি একটা লিখলাম লেখার পর থেকে ইমেজ অ্যাড করে দিলাম যে এক্সপেক্টেড আউটকাম এটা তখন হয়। সেটা আমি বলে দিব, সেটা ইমেজ হতে পারে অথবা আমি লিখে দিতে পারি যে আমি যদি এটা ইনপুট দেই তাহলে আমার এটা আসতে হবে, এটা এক্সপেক্টেড আমাদের আউটকাম, এটা আসতে হবে। বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এটা একটু বোঝেন যে এক্সপোর্ট আউটকামটা কি আসে। হ্যাঁ, যে an outcome of the program execution is complex entity that may include the following, কি হতে পারে, যে ভ্যালুস প্রডিউসড বাই দ্য প্রোগ্রাম। অনেক সময় কি করে প্রোগ্রাম কিছু ভ্যালু তৈরি করে, মানে প্রসেস করে সে কিছু প্রোডাক্ট তৈরি করে না, সিস্টেমগুলো ওটা বলছে যে হতে পারে সেটা ইন্টিজার ভ্যালু, হতে পারে কোনো টেক্সট, হতে পারে কোনো অডিও ফাইল, হতে পারে কোনো ইমেজ ফাইল, হতে পারে না, হতে পারে। সো মানে আউটপুটটা আসবে যেটা, ওটা একটা প্রোডাক্ট তৈরি হয় আউটপুটটা। আচ্ছা, অথবা স্টেট চেঞ্জ হতে পারে, যেমন কি হতে পারে চেঞ্জেসটা, যে লগ ইন করলাম সাকসেসফুলি, লগ আউটটা আসলো, তার মানে এটা চেঞ্জ হয়ে গেল না, লগ লগ আউট চলে গেলাম, আবার লগ আউট করলাম, আবার বের হয়ে গেলাম, তার মানে এগুলো স্টেট কিন্তু। আচ্ছা, স্টেট চেঞ্জ আমাদের ডাটাবেজ। ডাটাবেজে অনেক সময় আমরা যদি ইউজার ক্রিয়েট করলাম, ডাটাবেজের এন্ট্রি হলো, ইউজার লেট করলাম, ডাটাবেজ থেকে ইউজার চলে গেল, তাই না? এগুলো তো হয়। অথবা a sequence of set or values wise must be interpreted together for the outcome to be valid। তেমন অনেক সময় যেটা হয় যে অনেক সময় একটা রুলস না, মাল্টিপল রুলস মিলে একটা ফাংশনকে আমরা মানে একটা আউটপুট আনতে পারি বা আনতে হয়। ধরেন এখানে আমাদের বলতে হচ্ছে একটা ফাংশন মিলে একটা আউটপুট আসতেছে, কিন্তু যখন অনেকগুলো ফাংশন মিলে একটা ফাংশন আউট করে, ধরেন আমি একটা ব্যাংকে স্টেটমেন্ট তৈরি করবো ফর এক্সাম্পল নিব, তো সেখানে আমার আসে কি উইথড্র, ডিপোজিট সব আসে না? তো উইথড্রোতে একটা আলাদা মডিউল, ডিপোজিট অলসো আলাদা মডিউল, তেমন এগুলোর সঙ্গে কিন্তু আমাদের স্টেটমেন্টটা একটা কি কানেকশন আছে না? আছে তো। তার মানে স্টেটমেন্টটা আনতে গেলে আমাদের অবশ্যই উইথড্র এবং কি আমাদের ডিপোজিটের সঙ্গে কাজ করতে হবে একসঙ্গে। So ওটা বলছে এখানে যে অনেক সময় সাবসিকুয়েন্স অফ সেট অর ভ্যালুস ভয়েস মাস্ট বি ইন্টারপ্রেটেড টুগেদার ফর দ্য আউটকাম, তাই না? কারণ যদি আমাদের ওই উইথড্র এবং ডিপোজিট যদি ইন্টারপ্রেট না হয় তাহলে তো স্টেটমেন্ট আসবে না।
So it can be a export output হতে পারে। ক্লিয়ার? তাহলে এক্সপোর্টেড আউটকাম কি হতে পারে? সেটা হতে পারে আমাদের কোনো একটা নির্দিষ্ট একটা বিহেভিয়ার, হতে পারে নির্দিষ্ট একটা কোনো টেক্সট, হতে পারে নির্দিষ্ট কোনো একটা ইমেজ বা কোনো একটা ফাইল, হোয়াটএভার। তো অনেক সময় এটা যেটা হতে পারে, অনেক সময় আমাদের স্টেট চেঞ্জ হতে পারে, স্টেট মানে তার যে অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে, অথবা অনেকগুলো সাবসিকুয়েন্স ফাংশন মিলে একটা ফাংশনকে আমাদের আউটপুট আসতে পারে। আচ্ছা, আচ্ছা। সো আমরা কি করবো? এক্সিকিউট দ্য প্রোগ্রাম উইথ দ্য সিলেক্টেড ইনপুট, এটা ফার্স্ট কাজ। হ্যাঁ, যে আমরা কি ইনপুট দেবো এটা কিন্তু আমাদের আগে থেকে সেট থাকতে হয়, কি ইনপুট দেবে বলতে হবে। তো আমি সেগুলো দিয়ে কিন্তু কোডটাকে আমি এক্সিকিউট করবো, বুঝে গেছে? অবজার্ভ দ্য অ্যাকচুয়াল আউটকাম অফ দ্য প্রোগ্রাম এক্সিকিউশন, এক্সিকিউশন করার পরে আমাদের কি আসতেছে সেটা আমরা অবজার্ভ করতে হবে, যে কি আসলো এটা আমাদের বুঝতে হবে। ভেরিফাই দ্যাট দ্য অ্যাকচুয়াল আউটকাম ইজ দ্য এক্সপেক্টেড আউটকাম, তাই না? যে আমাদের এক্সপেকটেশনটা অ্যাকচুয়ালটা আসলে মিললো কিনা এটা আমাকে অবজার্ভ করতে হবে, চেক করে দিতে হবে। ইউজ দ্য ভেরিফাইড অ্যাকচুয়াল আউটকাম অ্যাজ দ্য এক্সপেক্টেড আউটকাম ইন সাবসিকুয়েন্ট রানস অফ দ্য টেস্ট কেসেস। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি টেস্ট কেস এক্সিকিউশন করার একটা কি প্রসেস। এক্সপেক্টেড আউটকামটা এটা আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে, সেটা আমাদেরকে বুঝতে হবে, বুঝে গেছে? রিকোয়ারমেন্টের মধ্যে বলবে যে আমাদের এক্সপেক্টেড কি আসবে। ধরেন একটা উদাহরণ দিই, যে আমরা ধরেন আমাদের আমাদের ব্যাংক স্টেটমেন্ট বের করবো, ঠিক আছে? বলতে হয় না যে আমরা লাস্ট কত মাসে নিব, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর। ওকে, সো আমি যদি দেই লাস্ট আমি 1 মাসের স্টেটমেন্ট চাচ্ছি, তাহলে এটা আমি ইনপুট দিলাম, যেটা কিন্তু একটা ফিক্স ইনপুট। তাহলে আমার 1 মাসের মধ্যে আসতে হবে, অন্যগুলো আসা যাবে না। তাহলে আমাদের আউটপুটটা কি আসা উচিত? ওই 1 মাসে যত সবগুলো আসবে, এই এটা আমাদের এক্সপোর্টেড আউটকাম। ওকে, তারপরে আবার কোথায় সমস্যা আছে? আর প্রবলেম কোথায় বলেন? এটা বুঝছেন? অ্যাক্টিভিটিস, এটা বুঝছেন অ্যাক্টিভিটিস গুলো? এইটা কি বলেছে এইটা আচ্ছা, টেস্ট কেসটা বুঝেন নাই? আচ্ছা, তো টেস্ট কেসটা কি এটা একটু আপনাদের সামনে দিয়ে দিই, হ্যাঁ, বলে দিই কি এটা। আচ্ছা, এ টেস্ট কেস ইজ এ সিম্পল পেয়ার অফ ইনপুট অ্যান্ড এক্সপেক্টেড আউটকাম। এটা হচ্ছে মেন কথা, যে ইনপুট এবং আউটপুটের যে পেয়ারটা ওটা টেস্ট কেস। মানে আমি কি ইনপুট দিব, আমার কি আউটপুট আসবে, এটা টেস্ট কেস বলা হয়। আচ্ছা, a program under test is expected to compute the square root of the non-negative numbers. Then 4 examples of test cases are shown. আচ্ছা, যেমন হচ্ছে বলছে যে compute to the square root of the non-negative, মানে আমি স্কোয়ার রুট করি একটা নন নেগেটিভ নাম্বার কি পজিটিভ নাম্বার, তাহলে কি আসতে পারে এখানে? আমি যদি 0 কে স্কোয়ার রুট করি কত আসবে? 0। 25 করলে কত আসবে? 5। 40 করলে 6.8 আসবে। 100 করলে এটা আসবে। তার মানে এখানে 4টা আমাদের কি আমরা বলছি যে টেস্ট কেসেস। এবং এই যে 0, 25, 40, 100 এগুলো কি ইনপুট, আর এগুলো কি আউটপুট। আউটপুট, রাইট। তাহলে ইনপুট এবং আউটপুট মিলে কি আমাদের হচ্ছে কি টেস্ট কেসেস। তার মানে এখানে আমাদের আছে টেস্ট কেস 1, 2, 3 এবং 4। তারা বলছে এখানে টিবি মানে হচ্ছে টেস্ট বেসিস, হ্যাঁ, বলা হয় যে টেস্ট বেসিস বা টেস্ট বেস যেটা বলেন এখানে আমরা, হ্যাঁ, টেস্ট বেসিক 1, 2, 3 এবং 4। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে ইনপুট গুলো আউটপুট গুলোকে আলাদা করে বের করে নিয়ে আসা, এটা ফার্স্ট কাজ। ঠিক আছে, রিকোয়ারমেন্ট কি বলছিল যে
কম্পিউট দ্য স্কোয়ার রুট অফ নন নেগেটিভ নাম্বার। নন নেগেটিভ মানে কি? সব পজিটিভ নাম্বার, রাইট? তো এই জন্য আমরা টেস্ট করছি তিনটা, জাস্ট একটা করলাম যে জিরোতে করলাম একটা 25, 40 আছে 100.5। তো পয়েন্ট কেন করলাম? কারণ ফ্র্যাকশন তো দেখতে হবে, যে ফোর নাম্বার দেখতে হবে না যে আসে কিনা, এই জন্য এটা চেক করা হলো। তাহলে আমাদের কি সবগুলোই কভার হয়ে যাচ্ছে, আর তো বাকি নেই, নাম্বার তো এগুলোই হয়। তাহলে আমরা যখন এই প্রোগ্রামটা যখন রান করবো তখন আমরা কি ইনপুট দিব 0, দেখবো আউটপুট কি আসে। তো 0 হয়, তারপরে কি টেস্ট আমাদের কেস 1 পাস। এরপর আবার আমরা দিব ইনপুট কত 25, 5 পাই আউটপুটে, টেস্ট কেস 2 পাস। এভাবে আমরা প্রত্যেকটা কি করবো, আমরা ইনপুটটা আউটপুটটা অবজার্ভ করবো। এটা বসে মনে আছে যে অবজার্ভ আউটপুট, এটা বললাম না অবজার্ভ আউটপুট, ওটা আমরা অবজার্ভ করবো। যদি আমাদের কি ইনপুটটা এবং আউটপুটটা আমাদের যারা চাইছিলাম যে ওটা ম্যাচ করে, তাহলে আমাদের হাফ টেস্ট কেস পাস, তার মানে স্কোয়ার রুট কাজ করতেছে। আর যদি আমরা আউটপুটটা না পাই, তাহলে কি ধরবো, স্কোয়ার রুটটা কাজ করতেছে না, তার মানে দিস বাগ প্রবলেম, বাগ আছে। এখন মানে একটা সফটওয়্যারে করা যায় কয়টা দিতে পারে, এটা কোনো কিছু ফর্মুলা আছে, কিন্তু ফিক্সড কোনো আসলে কিছু নাই। কিন্তু আমরা কিছু ফর্মুলার মাধ্যমে একটা নাম্বারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে? কারণ টেস্ট তো হতে পারে, লিমিট তো নাই। কারণ এখানে আমরা ধর স্কোয়ার রুট বলতে নট এই নাম্বার, তো এই নাম্বারে কি কোনো লিমিট আছে? না এটা আমাদের ইনফিনিট নাম্বার, তো আমরা এই কাটার মধ্যে কেন তার সীমাবদ্ধ করলাম, বুঝতে গেছে? তো টেস্ট ডাটা তো ইনফিনিট, বাট এটা তো করা যাবে না, আমাদেরকে লিমিটের মধ্যে করতে হবে। মাইন্ডে সেটআপ করে আমার কিভাবে টেস্ট কেসগুলো ডিজাইন করতে হবে যেন আমি অনেক কম সময়ে এটা ডিজাইন করে এক্স্যাক্টলি। এই জন্য এখানে দেখেন নেওয়া কিন্তু একটা মানে সলিড নাম্বার প্লাস নেওয়া কিন্তু একটা ডেসিমাল নাম্বার, মোটামুটি সব টাইপের নাম্বার এখানে দিচ্ছি। রাইট? ইনফ্যাক্ট এখানে কিন্তু জিরো নেওয়া হয়েছে, হ্যাঁ জিরো না zero কারণ কিন্তু এটাই, কারণ জিরো কিন্তু কি নাম্বার, নন নেগেটিভ নাম্বার। এই জন্য এখানে আসলে আমাদের কি মানে মেইন কাজটা আমাদের এখানে করতে হয়, যে আমি কি ডাটা নিব, কেন নিচ্ছি আমাকে এটা বুঝতে হবে, যে কোন ডাটা নিলে আমার জন্য ভালো হবে, এটা আমাকে কিন্তু চিন্তা করে বের করতে হবে। এটা কিন্তু আমাকে বলবে না যে আপনি এটা নেন, আপনি এটা নেন, কেউ বলবে না। এটা আমাকে বুঝতে হবে রিকোয়ারমেন্টটা বুঝে, হ্যাঁ এটা পারফেক্ট। রাইট? যে আমি কোন রিকোয়ারমেন্টটা নিলে কোন ডাটা নিলে আমার এটা বেস্ট হবে, আমাকে বুঝতে হবে। শর্ট করে শর্ট করে করা যায়, সবগুলোই টেস্ট করা। এক্স্যাক্টলি, রাইট। এটা আমার মানে মেইন কনসার্ন। তাহলে টেস্ট কেসটা আমি বুঝে গেছে ভাই, এখন বুঝছেন এটা? আচ্ছা, এরপরে তারপরে বলেন এটা কি বুঝছেন, এই যে এই রিকোয়ারমেন্টটা, যেমন আমি যে চেক ব্যালেন্স 500 ছিল, আমি উইথড্র করলাম 200, আমার ব্যালেন্স থাকবে 300। এটা হচ্ছে টেস্ট কেস উইথ দ্য সিকোয়েন্স অফ ইনপুট, এক্সপোর্ট এবং হচ্ছে আউটকাম। মানে আমি ব্যালেন্স চেক করবো ফার্স্ট ব্যালেন্স চেক করবো, যে পাওয়ারটা থাকে আমার, আমি আবার কি যাবো উইথড্রোতে গিয়ে আমি 200 অ্যামাউন্ট দিব, 200 অ্যামাউন্ট উইথড্র করলাম, এবং ব্যালেন্স চেক করবো 300 পাবো। তার মানে আমার প্রত্যেক দেখেন, এটা ইনপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট, ইনপুট এটা আউটপুট এটা, কেন বলছি কিন্তু পেয়ার, ইনপুট এবং আউটপুট মিলে পেয়ার হয়, সেটা তো করা হয়েছে এখানে। আচ্ছা, so for an ATM machine a test case for testing the withdraw function is shown figure 1.4। এখানে দেখা হয়েছে যে withdraw আমরা কিভাবে করি, এভাবে করি তো নাকি, আমাদের এটিএম এ এভাবে টাকা উঠাই না, রাইট? আচ্ছা, so we assume that the users already entered validate input such as the cash card and personal identification number, আমার পিন নাম্বার ঠিক বলে দিছে এবং আউটপুট ঠিক হয়েছে। এরপর আমাদের আসছে যে at in the test case TS1, আমার টেস্ট কেস নাম্বার 1, check balance and withdraw in the first, second and fourth triples represents of the appropriate ATM keypad. So it is assumed that the user account has 500 on it, মানে আমরা ধরে নিচ্ছি যে 500 টাকা আমার কাছে আছে, আমরা ধরে নিয়ে টেস্ট করতেছি এটা, and the user want to withdraw an amount of 200, the expected outcome for the 200 আসবে, কারণ সে 200 টাকা তো পাবে নাকি বুথ থেকে, এটা বেশি পাবে না, তার মানে আচ্ছা। In the third tuple represents the cash
dispensed by the ATM after the withdraw operation the user makes so that the remaining balance is 300. তাহলে এখানে আমাদের মানে আউটকাম কয়টা? ঠিক আছে দুইটা। রাইট, গুড, বুঝতে পারছেন? এখানে দুটো আউটকাম, একটা হচ্ছে আমি যারা ইনপুট দিচ্ছি ক্যাশটা ওটা পাচ্ছি কিনা, মানে আমি দিলাম 200 উইথড্র, যদি 200 টাকা পাই তার মানে ওইটা আমার ঠিক আছে, যদি কম পাই হবে না, বেশি আসলেও হবে না। এরপরে আমার আসবো কোথায়? ব্যালেন্সে, যেটা উঠাইছি ওটাই কমতে হবে, তাই না? যদি কমতো বা বেশি হতো তাহলে তো লস, তাহলে তো লস, তাই না? তাহলে ব্যাংক তো দুই হয়ে যাবে। তাহলে এ হচ্ছে কি যে আমাদের বুঝতে হবে যে কোন ফাংশনটাতে আউটপুট কি কি আসতে পারে, আমাদেরকে চেক করতে হবে পুরো সাবসিকুয়েন্ট অনুযায়ী। তাহলে টেস্ট কেস নিয়ে একটা আইডিয়া হয়েছে তো আপনাদের, বুঝতে পারছেন তো নাকি? বলেন, কে বোঝেন নাই টেস্ট কেস এখনো? মানে কারো এখনো বুঝতে সমস্যা থেকে না বলেন। বুঝছে, ফাইন। এরপরে কোনটা আসবে? এরপরে কোনটা বোঝেন নাই বলেন? এটা বুঝছেন তো ওরা কি যে টেস্টিং অ্যাক্টিভিটিস বুঝছেন? কি কি বলেন তো অ্যাক্টিভিটিস গুলো? এগুলো মনে রাখতে হবে, কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো মনে রাখতে হবে। এগুলো মুক্ত করার বিষয়, এটা মুক্ত করতে মেমোরাইজ করতে হবে এগুলো। মেমোরাইজ, ফার্স্ট কাজ কি? আইডেন্টিফাই অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য টেস্ট। আমরা কি টেস্ট করতে, অবজেক্টিভ এটাকে বুঝতে হবে যে আমি কি টেস্ট করব, আর অবজেক্টিভটা কি। The first activity is to identify an objective to be tested. The objective defines the intention or purpose. মানে আমার কোনো উদ্দেশ্য নেই, তাহলে টেস্ট কেন করবো ভাই? তাই না? প্রত্যেক কাজের উদ্দেশ্য থাকে। আপনারা এখানে আসছেন কেন? শিখতে আসছেন, উদ্দেশ্য আপনার শেখা। টেস্ট কেন করবো? উদ্দেশ্যটা কি, পারপাসটা কি, এটা বুঝতে হবে, জানতে হবে। রাইট। A clear purpose must be set with every test cases. মানে প্রত্যেক টেস্ট কেসে একটা অবশ্যই ক্লিয়ার পারপাস থাকতে হবে, পারপাস ছাড়া কোনো টেস্ট হয় না। বুঝতে গেছেন? পারপাস ছাড়া কোনো কেস হবে না, প্রত্যেক কেসে একটা পারপাস থাকতে হবে। উদ্দেশ্য টেস্ট করবো কি, বা আমি উদ্দেশ্য জানি না, তাহলে পাস কে বলবো? পারপাসই নাই, তাহলে আমি কে বলবো যে ফেল না পাস? বলতে পারবো? পারবো না তো। তো এটা বলছে এখানে যে ইনপুট, তারপর হচ্ছে আমি প্রোগ্রামে আমি ইনপুটটা কি করবো, ইনপুটটা দিব উইথ এনভায়রনমেন্ট, আমার আউটপুট আসবে, তাই না? এটা তো প্রোগ্রামের একটা কি ফ্লো, ইনপুট দিব আউটপুট আসবে, আমি আউটপুটটাকে অবজার্ভ করবো, ঠিক আছে? এটা বলছে অ্যানালাইসিস। এরপরে আমার কি অ্যাসাইন এ টেস্ট ভার্ডিক্ট, মানে এটা পাস অর ফেল আমাকে বলতে হবে। সো কম্পিউট এক্সপেক্টেড আউটকাম ফর দ্য ইনপুট। এটা কি করবে? এটা যে প্রোগ্রামটা করবে এই পুরো কম্পিউটেশনটা এ চালাবে প্রোগ্রাম, রাইট? এরপরে কি আসছে আমাদের সিলেক্ট ইনপুট আসতেছে, আমি কি ইনপুট দিব ওটা বুঝতে হবে। The second activities is to select the test input. Selection of test input can be based on the requirements resolution. এটা মেইন কনসেপ্ট। হ্যাঁ, যে আমি ইনপুটটা কোথা থেকে পাবো, রাইট? এটা আমি ইচ্ছা মতো বললে হবে না, ইট শুড ফলো বাই রিকোয়ারমেন্ট। হ্যাঁ, ফ্লো করে দেন, রিমোট আছে একটু ফ্লো করে দেন, তো পাস করে দেন রিমোটটা, ওটা একটু সুইং করে দেন। আচ্ছা, তারপরে কাজ কি আমাদের? যে আমি যে টেস্ট করব আমার তো ইনপুট লাগবে, রাইট? সো ইনপুটটা আমার কিভাবে আমি পাবো? সো দিস টাইম ইনপুট কেম ফ্রম রিকোয়ারমেন্ট। আচ্ছা, এরপর আসতেছে কম্পিউট দ্য এক্সপেক্টেড আউটপুট। এর আমাদের আউটপুটটা, কারণ আমি টেস্টে কি করতে হবে বুঝে গেছি, পারপাসটা পেয়ে গেছি, ডাটা পেয়ে গেছি, এখন আমি কি করব? রিয়েল আমি এখন ইনপুটটা দিয়ে আউটপুট চেক করব। The third activity to compute the expected outcome of the program
উইথ দ্য সিলেক্টেড ইনপুট। ইনপুটটা দিয়ে প্রোগ্রামটাকে কম্পিউশন মানে কম্পিউট করা মানে কি ওটাকে এক্সিকিউট করা বা রান করা। In most cases, this can be done from an overall high-level understanding of the test objective and the specifications of the programs under test. Setup test আচ্ছা এখানে আচ্ছা হাই লেভেল কেন বলা হচ্ছে? In most cases, this can be done মানে ইনপুট দিয়ে আউটপুট চেক করে এটা বলছে হাই লেভেল কেন বলছে হাই লেভেল কারণটা কি? এক্সপেক্টেড যে আউটকামটা আসবে ওটা আমাদের বুঝতে হবে যে এটা আসলে আসার না এখানে আমরা বলছে দেখেন বলছে যে ইন মোস্ট কেসেস দিস ক্যান মানে কি কম্পিউটটা ডান হয় ক্যান বি ডান ফ্রম অ্যান ওভারঅল হাই লেভেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেস্ট অবজেক্টিভ। তার মানে হচ্ছে যে একটা প্রোগ্রামের থাকে লেভেল একদম লো লেভেল কোনটা কোডিং হচ্ছে একদম লো লেভেল, কারণ কোডিং নিচে তো আর কিছু নাই আছে ওখান থেকে তো শুরু, তো ওটা লো লেভেল। হাই কোনটা? যে, আমাদের হচ্ছে যখন কারেক্ট না যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইউআই হাই লেভেল, বুঝা গেছে? ইউআইটা কিন্তু হাই লেভেল, এরপর তো কিছু নাই আর, ইউআইটা হাই এরপরে কি আছে ব্যাক এন্ড তারপরে যে কোডিং, এই তো। তার মানে লো থেকে হাই আসতেছি না, আমরা চেক করি কোনটা, চেক করি ইউআই চেক করি, হাই লেভেল হ্যাঁ এই জন্য বলতে হাই লেভেল থেকে মোস্ট বেশি ইউজ হয়, মানে কোডিং টেস্টিং কিন্তু কম হয়। আমরা যেটা করি আমরা করি কিন্তু ইউআই থেকে টেস্টিং করি, তাই না? আমরা ইনপুট ইনপুট দিই ইউআই লেভেলে, এটাই বলছে এখানে যে আমাদেরকে হাই লেভেলে কাজ করতে হবে। আমরা তো কোডিং এ চেক করবো না, আমরা চেক করবো ইউআই থেকে, রাইট? যেমন লগ ইনে আমরা লগ ইন টেস্ট করি, লগ ইন পেজে যাই টেস্ট করি না, আমরা তো কোডিং গিয়ে ডাটা চেক করতেছি না, তার মানে ওটা লো লেভেল কোডিং টেস্টিংটা, এটা হচ্ছে হাই লেভেল, এটা লগ ইন দিয়ে পেজটা চেক করছে, এটা হাই লেভেল। বুঝে গেছে? আচ্ছা এইটু বুঝতে হবে। আচ্ছা এরপরে কি করতে হবে, যে সেট আপ দ্য এক্সিকিউশন এনভায়রনমেন্ট অফ দ্য প্রোগ্রাম। The fourth step is to prepare the right execution environment of the program. যেমন in this step, all the assumptions, external আচ্ছা যেমন initialize the local system, external or program. This includes making the network connection, হ্যাঁ, making the right database, etc. মানে যা যা লাগে আর কি। আমরা টেস্ট করার জন্য কিন্তু একটা আলাদা environment তৈরি করি, হ্যাঁ, সেখানে আমাদের থাকে আমাদের থাকে সার্ভার থেকে আলাদা, ডাটাবেস থেকে আলাদা টেস্ট করার জন্য, তো ওটা বলতে গেলে এনভায়রনমেন্ট আমাদের সেট করতে হবে। এরপর আসবে এক্সিকিউট দ্য প্রোগ্রাম, এটা কিন্তু ফিফথ স্টেপ, বুঝা গেছে? এটা তো এখন কি লাস্ট, মানে এখন শুরু করতে হবে। ইন দ্য ফিফথ স্টেপ দ্য টেস্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউট দ্য প্রোগ্রাম উইথ দ্য সিলেক্টেড ইনপুট অ্যান্ড অবজার্ভ দ্য অ্যাকচুয়াল আউটকাম অফ দ্য প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের মেইন টেস্টিং, আমরা এটা মনে করি। এটা হচ্ছে আমরা লগ ইন পেয়ে যাবো, এখন গিয়ে আমাদের টেস্ট কেস যেগুলো ছিল ওই ডাটাগুলো আমরা ইনপুট দিব, আউটপুট চেক করবো। এই মানে স্কোয়ার রুট, আমরা স্কোয়ার রুট করছিলাম না, এখন আমরা যাবো সিস্টেমে গিয়ে 0 দিব, দিব যে কত আসে, আবার দিব 25 কত আসে, এইটা করবো এখন এই রিয়েল অ্যাপ্লিকেশন এখানে। বুঝে গেছে? এর জন্য আমাদের এই কাজগুলো করা, এই জন্য আমাদের আগে এই কাজগুলো করা, যে ডাটা তৈরি করা, এনভায়রনমেন্ট রেডি করা, টেস্ট কেস তৈরি করা। এখন আসছে আমরা টেস্টিং এ শুরু করতেছি। বুঝে গেছে বিষয়টা? আগে অবশ্যই কেস তো আগে লাগবে। কোন ডাটা বুঝি নাই? ইনপুট এক্সপেক্টেড আউটপুট পাস অন এক্সপেক্টেড আমরা তো আগে বলে রাখতেছি, রিকোয়ারমেন্ট আর এখানে পাবো আমরা অ্যাকচুয়াল পাবো এবার। মনে কর 5 আসতেছে বুঝেন? আমরা কিন্তু টেস্ট কেসে যখন করছিলাম আমরা কি বলছিলাম, যে দুটো পেয়ার ছিল, কি পেয়ার ছিল, ইনপুট এবং হচ্ছে এক্সপেক্টেড, এক্সপেক্টেড আউটপুট রাইট? ওখানে কি অ্যাকচুয়াল ছিল? থাকবে না, এটা স্বাভাবিক। এটা কখন আসবে অ্যাকচুয়ালটা? হচ্ছে টেস্টের টেস্টিং করার পরে, যখন আমি এখন টেস্ট করতেছি না রিয়েল অ্যাপ্লিকেশনে, এখন পাবো আমি অ্যাকচুয়াল কেস আছে। হ্যাঁ আসেন নিয়ে যান। বুঝে গেছে? যে এখন আমি অ্যাকচুয়ালটা পাবো কখন, রিয়েল টেস্ট করার পরে তো, নাহলে তো পাচ্ছি না।
তো আগে ছিল প্রিপারেশন, আগে যেটা করছি ছিল প্রিপারেশন, এখন হচ্ছে আমাদের মেইন টেস্টিং। এখানে গিয়ে আমি ওই ইনপুট গুলো দিব, আর আউটপুটটা অবজার্ভ করবো যে আমার এক্সপেকশনটা আর অ্যাকচুয়ালটা ম্যাচ করলো কিনা বা ঠিক আছে কিনা, এটাই কাজ। আচ্ছা, so to execute the test cases, inputs may be provided the program at different physical location to different time হতে পারে, সেই দরকার নাই। এরপর হচ্ছে অ্যানালাইজিং দ্য টেস্টিং রেজাল্ট। এখন আমাকে রেজাল্টটা অ্যানালাইজ করতে হবে, রেজাল্ট কেন আসলো, কি আসলো। The final test activities is to analyze the results of the test execution, যেটা ওটা রিপোর্টটা দেখবো। So here the main task is to compare the actual outcome of the program's execution with the expected outcome। এই যে এটা হচ্ছে মেইন কাজ। হ্যাঁ, বলছে the main task is to কি কম্পেয়ার করতে হবে কার সঙ্গে, ওই ছিল এক্সপেক্টেড আর এখন পেলাম অ্যাকচুয়াল, রাইট। মানে আমি জিরো দেখবো যে জিরো আসছে কিনা, আসে চেক করবো এক্সপেক্ট কি ছিল, ওখানে জিরো ছিল এক্সপেকশন, তো অ্যাকচুয়াল জিরো বেশি, তো আমার টেস্ট কেসটা আমাদের পাস। So the observed data type can be string হতে পারে, এটা হতে পারে নাম্বার, এনিথিং, ইন্টিজার, কমপ্লেক্স, ইমেজ, ভিডিও, অডিও, অনেক হতে পারে। So at the end of the analysis step, the test verdict is assigned to the program। মানে যদি আমরা কোনো প্রবলেম পাই, মানে যদি কোনো বাগ পাই, ওটা আমরা কি করবো, অ্যাসাইন করে দেব, ইউট করে দেব। So there are 3 kind of test verdict, যেমন হতে পারে কি যে পাস, ফেল এবং ইনকনক্লুসিভ, আরো অনেক থাকতে পারে, যেমন পাস, ফেল, এসকেপ, কিছু করতে পারি আমরা। এখানে তিনটা বলছে, পাস, ফেল এবং ইনকনক্লুসিভ। বলছে যে পাস কখন হবে, ইফ দ্য প্রোগ্রাম প্রোডিউস দ্য এক্সপেক্টেড আউটকাম এন্ড দ্য পারপাস অফ দ্য টেস্ট ইজ স্যাটিসফাইড, টেস্ট পাস ইজ ভার্ডিক্ট অ্যাসাইন্ড। মানে আমি যেটা চেয়েছিলাম ওটা পেয়েছি, সো আই এম স্যাটিসফাইড, ইটস ওকে। ইফ দ্য প্রোগ্রাম ডাজ নট প্রোডাক্ট দ্য এক্সপেক্টেড আউটকাম, তাহলে কি, দেন দ্য ফেল ভার্ডিক্ট ইজ অ্যাসাইন্ড, তাহলে কি এটা কোনো ফেল বলতে পারি। Okay, so however, in some test cases, it may not be possible to assign a clear pass or fail verdict। আমার সাথে হয় কি, আমরা ক্লিয়ারলি পাস আর ফেল বলতে পারি না, এমনও কিন্তু হয় যে আসলে কি হয়, এটা আমরা মানে চিন্তা করি যে কি দিব, রাইট। ধরেন বলছে যে ফর এক্সাম্পল, ইফ এ টাইম আউট occurs while executing a test case on a distributed applications, we may not be positioned to assign a clear pass or fail verdict। So in this word, it is inconclusive test verdict assigned। মানে ধরেন টাইম অনেক বেশি নিচ্ছে, হতে পারে, আমরা কি বলবো, পাস ফেল কি বলবো, বলতে পারবো না। এরপর কি করতে হবে, এ টেস্ট রিপোর্ট মাস্ট বি রিটেন আফটার অ্যানালাইজিং দ্য টেস্ট রেজাল্ট। বুঝতে গেছে, আমি তো রেজাল্টটা অ্যানালাইজ করলাম, আমার রিপোর্ট দিতে হবে না যে আমি কি টেস্ট করলাম, রিপোর্টটা কোথায় দেন আমাকে, তাই না। আর আমরা কেন টেস্ট করি, দ্য মোটিভেশন ফর রাইটিং দ্য টেস্ট রিপোর্ট ইজ টু গেট দ্য ফল্ট ফিক্সড ইন দ্য টেস্ট রিলেভেন্ট এ ফল্ট। এ টেস্ট রিপোর্ট কন্টেইনস দ্য ফলোইং আইটেমস। আচ্ছা, আমি রিপোর্টটা কেন দিই, রিপোর্টটা এই জন্য দিই যে আমাদের রিপোর্টটা দেখে দেখে ডেভেলপাররা ওগুলো সলভ করবে, বাগগুলো ফিক্স করে দিবে, রাইট। আমাদের রিপোর্টে কি থাকবে, যে এক্সপ্লেইন হাউ টু রিপ্রোডিউস দ্য ফেইলার, কিভাবে বাগটাকে আবার পুনরায় পাওয়া যাবে, এটা বলতে হবে। এটা কেন বলতে হবে, হাউ টু রিপ্রোডিউস, কেন রিপ্রোডিউস করবো বাগটাকে, কেন করবো বলেন, বাগটা তো পাইছি আমি, আর আমি কেন রিপ্রোডিউস করার জন্য আবার আমি এটাকে এক্সপ্লেন করবো কেন। আচ্ছা, রাইট, দেখেন এটা তো ফিক্স আমি করবো না, এটা ফিক্স কে করবে, উনি করবে, তো ওকে তো বাগটা পাইতে হবে না খুঁজা, ও না পাইলে কেন ফিক্স করবে, তো ও যে পাবে খুঁজে, কে পাবে, ওটা বলতে হবে যে এই কাজগুলো করলে বাগটা পাওয়া যাবে, ওটা বলছে আমরা রিপ্রোডিউস এক্সপ্লেনেশন। বুঝতে গেছে, বলতে হবে যে এখানে যেতে হবে, ইনপুটটা দিতে হবে, আউটপুটটা দেখতে হবে, এটা হচ্ছে রিপ্রোডিউস করার এক্সপ্লেনেশন। কেন দেবো তার হচ্ছে রিজন, কারণ কি যে লোক যদি না পায় তাহলে কিন্তু সলভ করবে না, বাগটা ফিক্স করে দিবে না, ওটা বলতে পারছি না বাগটা সিস্টেমে, আমি কি মানে নির্দিষ্ট করে না দিলে কোথায় পাবে, ওটা খুঁজবে কোথায়, খুঁজবে পাবে কোথায়, আমি যদি বলি বাগ আছে, পুরো কোথায় বাগ আছে ভাই বলেন, হ্যাঁ কি করতে হবে বলেন, কি ইনপুট দেবো বলেন, তো
এটা বলতে হবে না, তো আমি কেন বলবো? আমি ওখানে লিখে দিব, ও ওটা দেখে 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 বাগটাকে সে ওর মেমোরিটা রিপ্রোডিউস করবে, করে দেখবে যে আসলে কেন বাগটা হলো, কি সমস্যা, তখন সে তার কোডটাকে রিফ্যাক্টরিং করবে, ডিবাগ করবে, দিয়ে সলভ করে দেবে। বুঝা গেছে? সো বাগ ফিক্সিং কিন্তু আমাদের কাজ না, এটা কাজ ডেভেলপারদের কাজ। আমাদের কাজ শুধু বাগটাকে বের করে দেওয়া। ক্লিয়ার? ওকে। সো অ্যানালাইজ দ্য ফেলার এবং হচ্ছে এ পয়েন্টার টু দ্য অ্যাকচুয়াল আউটকাম অ্যান্ড দ্য টেস্ট কেসেস কমপ্লিট উইথ দ্য ইনপুট অ্যান্ড এক্সপেক্টেড আউটকাম অ্যান্ড দ্য এক্সিকিউশন এনভায়রনমেন্ট। থাকতে হবে এই জিনিসগুলো। কি থাকতে হবে? যে আমাদের টেস্ট কেস থাকতে হবে, যে টেস্ট কেস কি ছিল, আমাদের ইনপুটকে আমরা কি দিছিলাম ওটা বলতে হবে, এক্সপেক্টেড আউটকাম কি ছিল, আমরা অ্যাকচুয়াল কি পেয়েছি। ধরো আমি দিলাম 0, স্কয়ার রুট দিলাম 0, আসলে 1, তাহলে এটা কি? এটা ফেলার। তাহলে আমি কি বলবো? যে টেস্ট কেসটা ফেল। তাকে বলতে হবে আমাদের ছিল কি, ইনপুট ছিল 0, আউটপুট আসছে 1, এক্সপেক্টেড ছিল 0। এনাফ। বুঝতে গেছে? এভাবে বলতে হবে রিপোর্টের মাধ্যমে। তো দিস কল বাগ রিপোর্টিং। ঠিক আছে? প্রত্যেকটা বাগকে এভাবে করতে হবে আলাদা আলাদা করে। তাহলে অ্যাক্টিভিটিস বোঝা গেছে, অ্যাক্টিভিটিস কি ছিল? 5টা অ্যাক্টিভিটিস মেইন। একটা হচ্ছে প্রথমে আমাদের কি হতে হবে, আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ অফ টেস্টেড, মানে আমি কি টেস্ট করবো ওইটাকে আলাদা করে নিতে হবে। নিলাম, এরপর আমি ইনপুট গুলো বের করে নিতে হবে, ইনপুট দিব, কম্পিউট দ্য এক্সপেক্টেড আউটকাম, কি আসবে এটা আমাকে বলে দিতে হবে, কি আউটপুট আসবে। এরপরে এনভায়রনমেন্ট সেট করতে হবে, যে টেস্ট করবো কোথায় করবো। হ্যাঁ, it can be ওয়েব ব্রাউজার হতে পারে, হ্যাঁ, সার্ভার হতে পারে। এরপরে এক্সিকিউট দ্য প্রোগ্রাম, অ্যানালাইজ দ্য টেস্ট রেজাল্টস, এবং লাস্টে আমাদের টেস্ট রিপোর্টিং শেষ। মেইন অ্যাক্টিভিটিস এটা করতে হবে, সব প্রজেক্টে কিন্তু এটা সেম, প্রত্যেকটা প্রজেক্টে এই কথা করতে হবে আমাদেরকে। এই কাজগুলো একটা পর একটা আসবে। বুঝে গেছে? আচ্ছা, এরপর কোনটা আসছে? টেস্ট লেভেল। বুঝছেন? এই যে এটা বুঝে গেছে? আচ্ছা, এটা বলা হচ্ছে কি, এটা বলা ভি মডেল। হ্যাঁ, এই যে আছে মডেলটা না, এর নাম হচ্ছে ভি মডেল। কেন কেন ভি মডেল? দেখতে ভি এর মতো, এই জন্য। হ্যাঁ, এইটা আসলে ডেভেলপমেন্ট মডেল, মানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিল, আমরা কাজ করব, মানে প্রোডাক্ট বানাবো। So, বানানোর জন্য আমরা অনেক বড় ফলো করি, যেমন ভি মডেল আছে, ওয়াটারফল মডেল, হ্যাঁ, স্পাইরাল মডেল, এগুলো মডেল আছে, কাজের প্যাটার্ন অনুযায়ী আলাদা হয়। তো সব থেকে এই মডেলটা বেস্ট ফর টেস্টিং। হ্যাঁ, টেস্টিং করার জন্য এই লেভেলটা সব থেকে একটা ভালো একটা মডেল। কেন ভালো মডেল বলা হচ্ছে? কারণ এখানে প্রত্যেকটা লেভেল টেস্টিং করা হচ্ছে। এখানে দেখেন, এই যে লেফট পার্ট এবং রাইট পার্ট, দুটো পার্ট আছে। লেফট পার্ট হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। এখানে কি হয়, রিকোয়ারমেন্ট আসে, হাই লেভেল ডিজাইন করা হয়, ডিটেলস ডিজাইন করা হয়, দেন কোডিং করা হয়। এই পুরো কাজটা ডেভেলপারদের কাজ, ডেভেলপারের কাছে করে। যখন কোডিং শেষ হয়ে গেল, এরপর শুরু হবে টেস্টিং। ঠিক আছে? সেটা হবে ইউনিট টেস্টিং, এরপর আসবে ইন্টিগ্রেশন টেস্টিং, ইউনিটটা বলতে মানে কোড টেস্টিং। হ্যাঁ, এই যে কোড টেস্টিং, কোডের সঙ্গে তো ইউনিট দেখা আছে। তার মানে আমরা যে কোডটাকে যে টেস্ট করি ওটা বলে ইউনিট টেস্টিং। সেখান থেকে কখন ইউনিটটা ম্যানুয়াল টেস্টিং, ম্যানুয়াল। ইন্টিগ্রেশন, ইট ক্যান বি, এটা দুটো হতে পারে, ইন্টিগ্রেশন হতে পারে, অটোমেটিক দুটো হতে পারে, সিস্টেম হতে পারে দুটাই। এখন হচ্ছে যে আমার রিকোয়ারমেন্টসে প্রবলেম থাকতে পারে বা হাই লেভেলের প্রবলেম থাকতে পারে, তাহলে কোডিংটা আগে যদি আমি টেস্ট করতে পারি, তাহলে তো perfect হচ্ছে কেন হবে না? না। আমার যদি রিকোয়ারমেন্টসে যদি হুম। এই ক্ষেত্রে হচ্ছে যে আমাকে তো আগে রিকোয়ারমেন্টস চেক করা হচ্ছে। হ্যাঁ, চেক তো করা হবেই। রিকোয়ারমেন্ট চেক করার পরে তো আমাদের হাই লেভেল করা হইতেছে, এটা পরে তো এটা আসতেছে। এটা ডেভেলপমেন্ট পার্ট যদি ধরি, ডেভেলপমেন্ট যে করতে হচ্ছে, তারপর এই পার্টটা আমাকে চেক করে তারপর হচ্ছে যে সেটা এরকম। রাইট, কারণ আপনাকে তো ডাউন, আপনার তো এভাবে নামে আসতে হবে, নেমে সেটা তাও এসে উপরে উপরে উঠতে হবে। আচ্ছা, এখন দেখেন, এই যে রিকোয়ারমেন্ট আমাদের যেটা ছিল, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এক্সপেরিমেন্ট টেস্টিং করে করা হবে।
রিকোয়ারমেন্ট যা দিছিল সে অনুযায়ী হবে এক্সটেনশন টেস্টিং। হাই লেভেল ডিজাইন কোনটা বলুন তো? রাইট, সে অনুযায়ী হবে আমাদের সিস্টেম টেস্টিং। এরপরে ডিটেলস ডিজাইন, এটা কোনটা? ব্যাক এন্ড ফাংশনাল গুলো, হ্যাঁ, ঠিক কোন সাথে কোনটা থাকে রিলেটেড, যেমন ডাটা ফ্লো, যেমন ডাটা ফ্লো, সেগুলো হচ্ছে কি ডিটেলস ডিজাইন। ওই ডাটা ফ্লো অনুযায়ী হবে আমাদের কি তো কি এই তিনটে টেস্টিং। বুঝতে গেছে? তার মানে এখানে আমরা যারা করতেছি এগুলো ঠিক আছে কিনা সেগুলো চেক হচ্ছে কিন্তু এখান থেকে শুরু হচ্ছে চেকিংটা। হ্যাঁ, এক্সট্রিম প্রোটোকলের নাম আপনি বললেন, যেমন স্পাইডার, হ্যাঁ, এইগুলা কি ডিসাইড করে যে এই টেস্টিংটা আপনি অর্ডারটা অ্যাপ্লাই করবেন নাকি হচ্ছে আপনার অ্যানালিস্টরা এটা এটা প্রজেক্ট ম্যানেজার কিউএ মিলে এটা ফিক্স করে যেন কোন মডেলে কাজ করবে। আচ্ছা, এখন এই মডেলটার যে লেফট পার্টটা বলা হচ্ছে কি, লেফট হচ্ছে ভেরিফিকেশন, রাইট পার্টটা হচ্ছে ভ্যালিডেশন। কেন কেন ভেরিফিকেশন লেফট পার্টটা Verification করার পরে আসে? রাইট, আর ভেরিফিকেশন বলতেছিলাম যে কি, যে বিল্ডিং দ্য রাইট প্রোডাক্ট কারেক্টলি, এটা ভেরিফিকেশন। তার মানে আমরা এখানে বিল্ডিং প্রোডাক্ট বানাচ্ছি না, বানানো হচ্ছে, বিল্ডিং হচ্ছে, রাইট। সো এটা হচ্ছে ভেরিফিকেশন। আর ভেরিফিকেশন করার পরে যখন আমাদের শেষে গেল, নাও উই ক্যান ভ্যালিডেট দ্য প্রোডাক্ট, ভ্যালিড কিনা। ওকে, তো তাহলে এই পার্টটা বোঝা গেছে এই মডেল। আচ্ছা, সো এরপর কোনটা বলবো বলেন? ইউএটি আর হচ্ছে বিএটি, মানে হচ্ছে ইউজার টেস্টিং, বিজনেস টেস্টিং। আচ্ছা, এগুলো পরে আসতেছে। এরপর আর কিছু বলতে হবে? আর কোনটা বলেন? তো বলছিলাম এগুলো আমরা পড়েন, টেস্ট প্ল্যানিং এন্ড কন্ট্রোল, ডিজাইন, মেজারমেন্ট, টেস্ট এক্সিকিউশন। আচ্ছা, ওকে, আপনারা তাহলে ব্যাগগুলো পড়ে নিন, ঠিক আছে? সব তো আসলে বলা পসিবল না, কারণ একটা বই পড়তে গেলে তো আমাদের পুরো টাইম চলে যাবে। সো বই দেওয়া হয়েছে আপনাদের ডিটেলস পড়ার জন্য, আমরা পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা কি বই দিতে চাচ্ছিলেন? হ্যাঁ, বই আরো আছে, দিতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলগুলা সেগুলো নিয়ে একদম আচ্ছা, ঠিক আছে, আলোচনা করবো, ঠিক আছে। এটা মডেল করে রাখবেন। সো আপনারা বইটা কি মানে ভালো পড়বেন, হ্যাঁ, প্রত্যেকটা লাইন ভালো পড়ে যাবেন। সব বুঝতে পারবেন না, কিন্তু যতটুকু পারা যায় পড়বেন, কারণ বইটা হয়তো তোমার কাছে খুব কঠিন, কিন্তু এই বইটা আবার বুঝতে পারলে আপনাদের কাছে সবকিছু অনেক সহজ মনে হবে। হ্যাঁ, এখানে অনেক কিছু উদাহরণ সহকারে বলা আছে, এক্সপ্লেন করা আছে। তো এই ডিটেলস আছে। ডিটেলস দেওয়া আছে, সবকিছু ক্লিয়ারলি বলা আছে, কিন্তু অনেক কিছু, অনেক ওয়ার্ড যেগুলো আপনারা বুঝবেন না। হ্যাঁ, কিছু ওয়ার্ড আছে যেগুলো হাই লেভেলের ওয়ার্ড, যেগুলো আপনারা মনে বুঝছেন না এটা মানে কি। এক্সপ্লেইন করাটা একটু মানে ঠিক আছে, তো আসলে একটা বই পড়তে কেউ আসলে কিছু হইতে পারে না, তাই না? অনেক বই পড়তে হয়, কি একটা বই দিয়ে কি সবকিছু হয়? হবে না। আচ্ছা, যাই হোক, চ্যাপ্টার 1 মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এরপর আপনারা বাকি চ্যাপ্টারগুলো পড়া করতে পারেন। আচ্ছা, এখান থেকে এই কোশ্চেনগুলো আপনারা কি করবেন? আচ্ছা, চেষ্টা করবেন পারেন কিনা। হ্যাঁ, এই আমরা কিন্তু এই কোশ্চেনগুলো অ্যান্সার করলাম একটু আগে। যেমন আমরা যে পড়ছিলাম না, যে ভ্যালুয়েশনের এক্সপ্রেশন, তারপরে ফল্ট, এরর, টেস্ট কেস, হ্যাঁ, ইন্টিগ্রেশন টেস্টিং কনসেপ্টটা কি, ঠিক আছে? সো এই বিষয়গুলো তো আমরা জানি, পারছি। আপনি দেখবেন যে এই প্রশ্নগুলো অ্যান্সার গুলো বের করতে পারেন কিনা, তাহলে অনেকখানি কভার হয়ে যাবে। আচ্ছা, চ্যাপ্টার 2 বলছে যে থিওরি অফ দ্য প্রোগ্রাম টেস্টিং। এটা এটা লাগবে না আমাদের, এটা বাদ দিয়েছিলাম। যে এটা তো
মানে কি প্রোগ্রাম চেঞ্জ বলতে কি কোডিং টেস্টিং, হ্যাঁ, তো এটা আমাদের দরকার নাই, এটা বাদ দিছিলাম না এই চ্যাপ্টারটা। হ্যাঁ আচ্ছা আমরা আমাদের স্লাইডে আসি। তারপর আচ্ছা তো আমরা প্রতিদিন কি করবো, আমরা প্রতিদিনই ক্লাস শুরু করে একটু বই নিয়ে রিভিউ দিব আর কি, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করবো। আচ্ছা আমরা শুরু করেছিলাম এখান থেকে, এখানে ছিলাম না, অ্যাক্টিভিটিস গুলো ছিলাম। আচ্ছা তো আমরা কিন্তু এগুলো কিন্তু বললাম একটু আগে, ওগুলোকে এখানে বলা হচ্ছে আর একটু মানে এলাবোরেটলি বলা হইতেছে, আর কিছুই না। যে প্ল্যানিং, চুজ দ্য টেস্ট কন্ডিশন, ডিজাইনিং দ্য টেস্ট কেস, টেকিং রেজাল্টস, তাই না, এবং এই যে ক্রাইটেরিয়া, ওগুলো এগুলো কিন্তু একই জিনিস। ওখানকারগুলো এখানে বলা হচ্ছে একটু এলাবোরেটলি, এছাড়া কিছু না। ওখানে ডিটেলসে বলা আছে অ্যাক্টিভিটিস গুলো, ওই এগুলো কি একই অ্যাক্টিভিটিস গুলো সেম। অবজেক্টিভটা কি আমাদের, যে ফান্ডিং ডিফেক্টস, তাই না, বাগ পাওয়াটা তো আমাদের অবজেক্টিভ। হ্যাঁ গেইনিং কনফিডেন্স অ্যাবাউট দ্য লেভেল অফ কোয়ালিটি, কোয়ালিটি কোন লেভেল আছে এটা আমি বুঝতে পারবো, জানতে পারবো। প্রোভাইডিং ইনফরমেশনস ফর ডিসিশন মেকিং, তার মানে এটা হচ্ছে কখন হয়, যখন আমরা টেস্ট করার পর রিপোর্ট দিব না, রিপোর্ট দিব, সেই রিপোর্ট দেখে কি তারা ডিসিশন নিবে যে এটাকে রিলিজ দিবে নাকি আরো পোস্ট করবে বাগ ফিক্সিং করার জন্য। ওকে, সো যদি আমাদের সবগুলো দেখা গেলো ম্যাক্সিমাম টেস্ট কেস ফেল হইতেছে, তার মানে কি আমাদের আসলে অনেক কি কাজ বাকি আছে এখনো, কিছুই হয় নাই, তার মানে ইট টেক্স অ্যানাদার টাইম টু ফিক্স দ্য বাগ। দেন প্রিভেন্টিং ডিফেক্টস, ডিফেক্টগুলোকে আসা বন্ধ করে দেয়, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। আচ্ছা এবার ভিউ পয়েন্ট, হ্যাঁ, যেমন যে ডেভেলপার বলা হয় যে আর perceived as a very creative, so they write code without which there would be no system, তাই না, তারা কোডিং করে জিনিস বানায়, মানে কিছু ছিল না, তারা এখন থেকে জিনিস তৈরি করতেছে। সো ডেভেলপার্স আর রিয়েলি গুড কমিউনিকেটর, তারা অনেক সময় কমিউনিকেশন ভালো করতে পারে না, করে না, এবং ক্যান অফেন স্পেশালাইজড ইন জাস্ট ওয়ান অর টু স্কিলস। কাল যেটা দেখা যাচ্ছে কেউ পাইথন এক্সপার্ট, কেউ জাভা এক্সপার্ট, তাই না, তাদের কোডিং হয়। আর আমাদের কি হয় এক্সপার্টদেরকে, যে আর perceived as distractive, তাই না, only happy when they are finding fault, কি এটা তো হওয়া উচিত নাকি? হ্যাঁ আমার কাজে মানে আমি বাগ না বলতে তো ভালো লাগবে না, বাগ পাই তো ভালো লাগবে, বলতে বলতে ভালো লাগবে না। So usually require good communication skills, techniques and diplomacy. So normally need to be multi-talented, যেমন টেকনিক্যাল, টেস্টিং এবং টিম স্কিল থাকতে হবে। আচ্ছা এবার আসি ডিবাগিং আর টেস্টিং। হ্যাঁ, ডিবাগিং বলতে কি বোঝায়? ওই যে যেটা রাইট, একটু বললাম যে আমরা যে টেস্ট কেসগুলো ফেল হবে, আমরা যে রিপোর্টগুলো দিব, তখন ডেভেলপাররা সেই বাগটাকে আবার রিপ্রোডিউস করবে, করে ওটাকে আবার কি তারা ফিক্স করে দিবে। সো দিস কল ডিবাগিং, মানে বাগকে ফিক্স করা হচ্ছে ডিবাগ। মানে সে দেখবে আদার সে রিকোয়ারমেন্ট ভুল করছে, অথবা সে কোডিং ভুল করছে, তাই না, বা কেন আসে, বাগ তো এর জন্য আসে, আইদার তার রিকোয়ারমেন্ট সে বোঝে নাই ভুল করছে, অথবা তার কোডিং এ ভুল হয়েছে, তখন সে ওটাকে চেক করে তার কেন করছে ভুলটা সেটা আমরা সলভ করে দিবে, যে কোথায় ভুলটা করছে। ওকে, ইজ কল ডিবাগিং। তো ডিবাগ করার পরে সে বাগটা কি ফিক্সড হয়ে যায়, মানে সলভ হয়ে যায়। আচ্ছা এখন সলভ হয়ে যাওয়ার পরে কি আমাদের কাজ শেষ? না, রাইট, দিস কল রিটেস্টিং। রাইট, মানে হচ্ছে দেখেন টেস্টিং করার পরে বাগ আসবে, বাগ ডিবাগ করা হবে, আবার টেস্ট করতে হবে। অনেক বুঝতে Right. মানে ওই সেম আমাকে আবার টেস্ট করতে হচ্ছে, সেম কাজটাই করতে হবে, মানে আবার আমি ওই যাবো সেম সিস্টেমে যাবো, আমি ওই সেম ইনপুট দিব, আউটপুট চেক করবো। ধর আমি আগে দিয়েছিলাম 0, অ্যাকচুয়ালি 1, আমি ফেল দিয়েছিলাম, ও ফিক্স করছে, আবার কি করব, এগেইন ওখানে আবার 0 ইনপুট দিব। মানে যদি এমন হয় যে ফিক্স করতে গিয়ে অন্য প্রবলেম করে ফেলবে, হ্যাঁ এটা তো করেই, তাহলে তো আমাদের আবার পুরো তা চেক করতে হবে আবার check করতে হবে। অবশ্যই, তো জীবন শেষ, এই জন্য তো ডেভেলপ করা টেস্টটা রাখা হইতেছে। টেস্টের মধ্যে একটা ওকে, সো ইজ কল রিটেস্টিং, মানে এটা হচ্ছে অনলি যে বাগ ছিল শুধু বাগটাকে টেস্ট করতেছি আমরা, ইজ কল রিটেস্টিং, আবার টেস্ট করতেছি,
কোনটা যেটা অলরেডি ফেল হয়েছিল আগে, যেটা ওইটা আবার পাস করছে কিনা আবার চেক করে দেখতে হবে। যদি আবার টেস্ট করে ফেল হয় আবার ডিবাগে চলে যাওয়া হবে, সেটাই। বুঝা গেছে? আবার টেস্ট করতে হবে আমাদেরকে, মানে সাইকেল চলবেই। ভাই এই বাকির উপর কি আবার রিপোর্ট লিখতে হয়? হ্যাঁ অবশ্যই, আবার বরবাদ করে তো মানে যতবার আমি করবো ততবারই আমার রিপোর্টটা রিপোর্ট তো আমাদের আছে বানানো, এটা আমি ওকে just আবার ওকে অ্যাসাইন করে দিব, আর কিছুই না সিস্টেমে। ধর আমার তো বাগ তো বানানো আছে, রিপোর্টটা বানানো আছে না, তো রিপোর্টটা ওকে আবার অ্যাসাইন করে দিলাম। বুঝা গেছে? এটা জাস্ট সিস্টেমে কি হয় যে জাস্ট বল পাস করা করি, ঠিক আছে, বল আমার কোটে ওই কোটে পার করে দিব। সো কি করতে হবে এখানে, এনশিওর দ্যাট দ্য ফিক্স ডাজ ইনডিড রিজলভস দ্য ফেলার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডিবাগিং এবং টেস্টিং এর মধ্যে হচ্ছে রিলেশনটা, যে কোনটা পরে কোনটা করতে হবে, আমাদের কি করতে হবে। আচ্ছা, এবার 7 টেস্টিং প্রিন্সিপালস, এগুলো কিন্তু মনে রাখতে হবে, প্রিন্সিপাল গুলো, ঠিক আছে। আচ্ছা, আমাদের টেস্টিং এর 7টা আছে প্রিন্সিপাল, টেস্টিং ওয়ার্ল্ডে আমরা 7টা প্রিন্সিপাল আমরা সবসময় ফলো করি, সবসময়। সেগুলো কি কি? এক নম্বরটা হচ্ছে যে টেস্টিং শোজ প্রেজেন্স অফ ডিফেক্টস, তাই না? মানে কি? ডিফেক্টটাকে আছে কিনা ওইটা একটু টেস্টিং, তাই না? আচ্ছা, মানে টেস্টিং করলে তো বাগগুলো দেখা যাবে, এটাই বলছি, টেস্টিং করলে বাগগুলো কি শো হয় বা দেখা বোঝা যায় আছে কিনা। সো টেস্টিং ক্যান শো দ্যাট ডিফেক্টস আর প্রেজেন্ট, আছে কিনা আমরা কে বুঝবো, টেস্টিং করে বুঝবো। আচ্ছা, এবং ক্যানট প্রুভ দ্যাট দেয়ার আর নো ডিফেক্ট, যদি টেস্টিং করে বাগ না পাই তার মানে কি, যে বাগ নাই এরকম কিছু বলছেন না, ওটা হবে না, আমার বাগ আছে, আমাদের টেস্টিং করা ভুল হচ্ছে। ওটা বলতে যে ক্যানট প্রুভ দ্যাট দেয়ার আর নো ডিফেক্ট, থাকতে হবে, মানে আমি টেস্টিং করতেছি কিন্তু বাগ পাচ্ছি না, তার মানে কি বাগ নাই? না, বাগ তো আছেই, কিন্তু আমাদের টেস্টিং করা হচ্ছে না, মানে আমাদের ইনপুট গুলো ভুল হচ্ছে, মানে আমি ইনপুট আমি কিছু টেস্ট করবো, আমাদের সেগুলো ভুল হচ্ছে, আবার ঠিক করে করতে হবে, আবার প্যারা খেতে হবে একটা, ঠিক আছে, ঝামেলা আছে কিন্তু। সো অ্যাপ্রোপ্রিয়েট টেস্টিং রিডিউস দ্য প্রবাবিলিটি ফর ডিফেক্টস, তাই না? মানে আমরা যখন টেস্ট করতে পারি তাহলে কি আমাদের বাগ পাওয়ার যে প্রবাবিলিটি কমে যাবে, স্বাভাবিক, এসে কমবে না, বাগ বুঝে পাবো, প্রবাবিলিটি ওটা কমে আসবে আস্তে আস্তে, তাই না? কমবে তো অবশ্যই, এখন তো কমে যাবে। তাহলে কি টেস্টিং করতে হবে, রাইট? না করলে বাগ আছে কিনা বলতে পারবো না, বলতে পারবো দেখে যে বাগ আছে কিনা না, চোখে দেখে কখনোই কখনো বলবো না যে বাগ আছে কিনা, ঠিক আছে। ধরেন একটা উদাহরণ দিই, যেটা হয় যে ডেভেলপারটা বলে ভাই ঠিক আছে চেক করার দরকার নাই, ওকে ঠিক আছে, তারা বলবে ভাই ঠিক আছে আমি চেক করছি, আপনি তো বলছেন ভাই ঠিক আছে আমি আমি তাহলে আর শেষ, ঠিক আছে, কোম্পানিগুলো ঠিক আছে আসলে ঠিক আছে তাহলে আরো বুঝছেন? তো ডেভেলপাররা অলওয়েজ আপনাকে ফোর্স করবে যে টেস্ট না করার জন্য, হ্যাঁ অলওয়েজ তারা ফোর্স করবে ভাই ঠিক আছে বাদ দেন না কেন, ঠিক আছে চেক করেন না, কিন্তু আপনি যদি ওখানে ওদের কথা শুনে বায়াস তাহলে হবে, চেক করতে হবে। ওকে, এরপর বলছে যে এক্সেস টেস্টিং ইজ ইম্পসিবল, মানে অল কম্বিনেশনস অফ ইনপুট অ্যান্ড প্রিকন্ডিশনস আর ইউজুয়ালি অলমোস্ট ইনফিনিট নাম্বার, ইনফিনিট নাম্বার না, যেটা বললাম স্কোয়ার রুট টেস্ট করবো, স্কোয়ার রুট তো ইনফিনিট নাম্বার, সবগুলো আমাদের থেকে পসিবল না, পসিবল নাম্বার তো অভাব নেই দুনিয়া, অভাব আছে নাম্বারের, রাইট। সো টেস্টিং এভরিথিং ইজ নট ফিজিবল, তাই না? যে সব টেস্টিং করতে চাইলে এটা সম্ভব না, করা যাবে না, ইজ নট ফিজিবল, পারবো না করতে আমরা, কারণ টাইম তো নাই, টেস্ট কতদিন করবো, দরকার না তো, এক্সেপ্ট ফর ট্রিভিয়াল কেস, মানে কিছু ক্ষেত্রে সম্ভব, মানে ধরুন রিকোয়ারমেন্ট খুব কম, সেক্ষেত্রে পসিবল করা যায়। রিস্ক অ্যানালাইসিস অ্যান্ড প্রায়োরিটিস শুড বি ইউজড, ওটা বললাম যে কিছু কিছু রিয়ার কেস, মানে ধরেন যেগুলো খুব ছোট রিকোয়ারমেন্ট, কিছুই নাই, তখন বলছি স্কোয়ার টেস্ট করবো অনলি ধরেন 1 এবং 2 রিকোয়ারমেন্ট, তো তাহলে তো পসিবল টেস্ট করা, তাই না? ওটা বলছে ঠিক আছে, মানে কি মানে কিছু সহজ, মানে খুব ছোট প্রজেক্ট, সেটা রিস্ক অ্যানালাইসিস অ্যান্ড প্রায়োরিটিস করতে হবে এখানে, কেন করবো, শুড বি ইউজ টু ফোকাস টেস্টিং এফোর্ট, কেন আমাদের টেস্ট প্রায়োরিটি করা দরকার। আচ্ছা,
আমরা বলছি প্রায়োরিটি মানে কি, গুরুত্ব, তাই না, যে কার কত গুরুত্ব। এখন আমরা টেস্ট কেস লিখছি না আগে, এখন সব টেস্ট কেস তো সমান গুরুত্ব না, কোনগুলা হাই কোনগুলা কিন্তু কম গুরুত্বপূর্ণ, তাই না? সো যেগুলো গুরুত্বপূর্ণ বেশি আমাদের ওগুলো করতে হবে, আর যেগুলো গুরুত্বপূর্ণ কম মানে প্রায়োরিটি যেগুলো লো, ওগুলো আমরা চাইলে কি করতে পারি, বাদ দিতে পারি। যদি আমাদের সময় কম থাকে, আমরা যেহেতু আমাদের সব কি পসিবল না টেস্ট করা, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা রিস্ক অ্যানালাইজ করবো। আচ্ছা, এখন রিস্ক অ্যানালাইজ কিভাবে করবো প্রশ্ন, risk analyst তাই না? এটা কেমন করবো আমরা analysis risk টা? analyst কি, হ্যাঁ এটা তো বলছি, এটা কি আসলে? আচ্ছা, ধরেন 10 তারিখে আমাদের আসলে সমাবেশ, এখন দেশে তো ঝামেলা আছে, তো ওই দিন আমাদের আসলে ট্রেনিং 10 তারিখে, তো ওটা কি আমাদের রিস্ক না আসাটা হ্যাঁ কি, analysis করতে হলে তো বোঝা গেছে? very তো এটাই রিস্ক অ্যানালাইসিস, যে পরিস্থিতি অনুযায়ী আমাদের চিন্তা করতে হবে, এখন এই পরিস্থিতিতে কি করা উচিত আমার, বুঝা গেছে? তো 10 তারিখে যদি আমরা দেখি যে তাহলে ক্লাস করবো না, হ্যাঁ, যদি দেখি যে অবস্থা খারাপ, তাহলে আমরা ক্লাসটা ওই দিন ইস্যু করে দেবো। না করাটাই ওইটা better। কি আসার পরে বুঝবো? তো আসার আগে ও আচ্ছা, হ্যাঁ ভালো কথা বলছেন, আসার আগে তো পর তো লাভ নাই, বুঝতে পারবো। না করাটাই না better, I করাটাই think। better। রাস্তা বেরোলেই বুঝতে পারবো। রাস্তা বের লাভ তো নাই, বের হয়ে কি করবো? না, বাসার আশেপাশে রাস্তা বেরোলে ও আচ্ছা, আমরা ওই দিন অফ রাখি ক্লাসটা, রিস্ক নিবো না, না, সেটাই। দরকার নেই ঝামেলা, রিস্ক না, হ্যাঁ, কি দরকার? যদি বাচ্চারা অফ করে দিবে পাবলিক বাস, তাহলে আমরা যাবো কি হবে, আসা কেমন করবো, সব থাকবেই তো। 10 তারিখে তাহলে কি আমাদের কি বার, শনিবার না? ওকে, তাহলে আপনারা এটা লিখে রাখেন, এই দিন আমাদের ক্লাসটা অফ ফর হাই রিস্ক, ঠিক আছে, ফর সেফটি ইস্যু উই স্কিপ দিস ক্লাস। কিন্তু শুক্রবার করবো না, না চেক করবো, ওদিন তো কিছু নাই, ওদিন সমস্যা নাই, কাজ করা যাবে, ওদিন রিস্ক আছে কিন্তু রিস্ক কম, এই জন্য করা যাবে, ঠিক আছে, রিস্ক নেওয়া যাবে নাই। আচ্ছা, তাহলে এখন আসি সিস্টেমের ক্ষেত্রে আমরা রিস্ক কিভাবে অ্যানালাইজ করবো। সফটওয়্যার আবার রিস্ক, তাই না? রিস্ক থাকে না সব সফটওয়্যারের মধ্যে, থাকে না থাকে না, বলেন থাকতে পারে। কেমন দেখছি? কেমন রিস্ক, সেটা তো বলেন, কেমন রিস্ক থাকে? আমি ডাটা ইনপুট দিলাম, আমার ডাটাটা চেক করে দিল। হ্যাঁ, তো সিকিউরিটি রিস্ক থাকতে পারে, হ্যাঁ এটা সিকিউরিটি রিস্ক। আর আর কি ইস্যু হতে পারে বলেন? কম্পিউটারটা কোনো কারণে হচ্ছে যে ভাইরাসের ইনজেক্ট, সফটওয়্যারটা ইনজেক্ট হলো, দেন হার্ডওয়্যারটা চেক করতে পারে, হ্যাঁ এটা রিস্ক। পারে। হ্যাঁ। risk টা স্যার মূলত কার জন্য বলতে কি যারা ডেভেলপার তাদের জন্য না যারা রিস্কটা মেইনলি যারা হচ্ছে, আমরা তো রিস্ক করবো ইউজারের পাসওয়ার্ড থেকে, তো ইউজারের জন্য রিস্ক কোনটা সেটা বুঝতে হবে, হ্যাঁ ইউজারের জন্য কোনটা রিস্ক। আচ্ছা এখানে তো টেস্টিং এর বিষয়ে আলোচনা হচ্ছে, এখন আমাদের যেটা রিস্কটা কোথায় আমরা অলরেডি চিন্তা করি, কিন্তু আমরা টেস্ট আমরা কিন্তু আমরা ইউজার, এটা মনে রাখতে হবে, আমরা অলরেডি ইউজারের হিসেবে কাজ করি, ঠিক আছে, অলরেডি আমরা ইউজারের চিন্তা করবো। 10 তারিখে আমার জন্য রিস্ক, বা যার বিএনপি নেতা কর্মী ওর জন্য কি রিস্ক, ওজন তো ঈদের দিন কি, তাহলে রিস্কটা ভেরি করতেছে না? তার মানে ডেভেলপার তার জন্য ঠিক আছে, ইউজার তার জন্য কিন্তু হাই রিস্ক হতে পারে। আবার ডেভেলপার কাছে হাই রিস্ক, কিন্তু ইউজার কাছে কোনো রিস্কই না, হতে পারে, তাই না? আমার চিন্তা করতে হবে ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে। User নিজেও তো একজন tester, হুম, সেই নিজের জন্য রাইট, ততদিন সেই টেস্টার। তাহলে আমরা রিস্ক অ্যানালাইজ করবো কিভাবে, দেখেন এখানে কিছু ফ্যাক্টর কাজ করে রিস্ক অ্যানালাইজ করার সময়, কিছু পয়েন্ট আমাদের চিন্তা করতে হয়। একটা ইনভায়রনমেন্ট ইস্যু, ইনভায়রনমেন্টে কোনো ক্ষতি হয় কিনা, একটা তো নিজের ইস্যু, যে আমার উপর কোনো ক্ষতি হবে কিনা, আমার নিজের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, এটা রিস্ক। ধরেন একটা মেডিকেল অ্যাপ্লিকেশন, হ্যাঁ সেটা দেখা গেলো এক্স রে, আমি একটা সফটওয়্যার বানাইতেছি, তখন যদি কোনো পয়েন্ট কম বেশি হলে অনেক বেশি ক্ষতি হয়ে যায় না, এক্স রে বুঝেন তো, ওখানে যদি 1 পয়েন্টও বেড়ে যায় আমাদের তো পুরো শরীরে অবস্থা হয়ে যাবে, তো এটা আমাদের জন্য ডাইরেক্ট রিস্ক না। আর হচ্ছে ইনডাইরেক্ট রিস্ক, কোনগুলো? ও যেন করলাম না যে উইথড্র,
ওটা ইনডাইরেক্ট রিস্ক, মানে আমাদের কোনো ডিরেক্টলি আমাদের ইম্প্যাক্ট না শরীরের উপরে, বাট সিস্টেমের রিস্ক। সিস্টেমের জন্য কি লস না? যদি টাকাটা দেয়, কম দেয় বা বেশি দেয়, তাহলে ওর সিস্টেমের রিস্ক, বিজনেস লস, ইট অলসো রিস্ক, রাইট? এখন আমরা আরো কিছু রিস্কের জন্য কিছু ফ্যাক্টর চিন্তা করি, যেমন ধরেন যে আমরা রিস্ক কিভাবে বুঝবো, তার ইম্প্যাক্ট কোথায় এটা বুঝতে হবে, যে ইম্প্যাক্টটা কতখানি ফাংশনটার, এটা তার রিস্ক মেজার করার একটা ভালো একটা চেকলিস্ট। ইম্প্যাক্টটা কতটুকু বুঝা গেছে? যে ফাংশনের ইম্প্যাক্ট বেশি ওটা রিস্ক অবশ্যই বেশি, যার ইম্প্যাক্ট কম তার রিস্কটাও কম। ধরেন আপনি এটিএম এ গিয়ে আপনি ব্যালেন্স চেক করবেন, এটা যে ইম্প্যাক্ট, আর আপনি উইথড্র করবেন, ইম্প্যাক্ট কি সেম? না উইথড্রটা কি উইথড্র বেশি ইম্প্যাক্ট না? এর সঙ্গে অনেক কিছু ডিপেন্ডেন্ট, অনেক কিছু related। তার মানে কি ব্যালেন্স চেকের যে রিস্ক, উইথড্র রিস্ক অবশ্যই পার্থক্য আছে কিনা? অনেক বেশি পার্থক্য না? তার মানে এখানে রিস্ক হাই কোনটা, ওই যে উইথড্র। তাহলে আমরা যখন টেস্ট করবো অবশ্যই আমরা কি যেগুলো রিস্ক ওর আগে চেক করতে হবে, আগে রিস্ক এগুলো, রাইট? কখন করবো? যখন আমাদের সময় কম, কখন করতে তখন আমি কি রিস্কগুলো আগে করবো, But priority প্রায়োরিটি বেসড। মানে আমরা তখন কি এই রিস্কগুলো কোন প্রায়োরিটি দিব, যেগুলো হাই রিস্ক হাই প্রায়োরিটি, যেগুলো কম রিস্ক লো প্রায়োরিটি। যেমন ব্যালেন্স চেক আমরা লো প্রায়োরিটি, উইথড্র হাই প্রায়োরিটি। ওকে, সো ফলে কি হবে, যে যখন টেস্ট যখন আমি কি হাই প্রায়োরিটি গুলো আগে টেস্টিং করে করে ফেলতে হবে, আর লোগুলো পরে করবো। ওকে, তাহলে রিস্ক অ্যানালাইসিসটা আমাকে করতে হবে, আমাকে বুঝতে হবে যে আসলে আমাদের সিস্টেম অনুযায়ী এই ফাংশনটা কতটুকু, তার রিস্ক লেভেলটা কতটুকু। ক্লিয়ার? বুঝে গেছে এটা? আচ্ছা, এবং বলছে কি শুড বি ফোকাসড ফর টেস্টিং ইফোর্ট, ইফোর্ট জন্য আমরা এটাকে ফোকাস করবো। তাহলে এটা গেল কি আমাদের, যখন আমাদের সব টেস্ট করা পসিবল না তখন আমরা কি করবো, এভাবে রিস্ক বেস টেস্টিং এ যাবো। হ্যাঁ, রিস্ক ওয়াইজ আমরা আগে টেস্টিং করে ফেলবো। সো তাহলে 2 নম্বরটা কি বুঝে গেছে, যে সব টেস্ট করা কিন্তু অসম্ভব, কেউ করতে পারবে না, সম্ভবই না, প্রায়োরিটি বেসড করে ফেলতে হবে। 3 নম্বর বলছে যে আর্লি টেস্টিং। হ্যাঁ, তাহলে দেখছেন না আরশোলা, আসলে আপনারা কাটছেন না ছোটবেলায়, কাটছেন হ্যাঁ জি 9-10 কাটছেন না, স্কুল থাকতে স্কুল লাইফে প্র্যাকটিক্যাল ছিল না আমাদের, আরশোলার ব্যবচ্ছেদ করো, করছেন না ব্যবচ্ছেদ? একদম পুরো কারিগর শেষ করে ফেলছেন। আচ্ছা, তো এটা সেই ব্যবচ্ছেদ দেখাইতেছে, তো এটা হচ্ছে একটা উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা কি বলছে এখানে যে আর্লি টেস্টিং, এটা মানে কি? বল কি বুঝছেন এটা দিয়ে? হচ্ছে টেস্টিংটা তাড়াতাড়ি শুরু করতে হবে, যেমন ডেভেলপমেন্ট পিরিয়ড আর টেস্টিং পিরিয়ড একসাথে শুরু করতে আর আমি একটা সফটওয়্যার তৈরি করতেছি, পুরো সফটওয়্যারটা একবারে টেস্টিং না করাচ্ছে, একটা ফাংশন হইলো ওটা টেস্ট করলাম, টেস্ট করে মানে একটা ধরে ধরে মডিউল ধরে ধরে একটা শেষ করলো, তারপরে ওটা টেস্টিং টিমের কাছে দিলো, তারা ওটা টেস্ট করতে থাকবে, আর ডেভেলপমেন্টটাও চলতে থাকবে। রাইট, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো। সো মেন কথা হচ্ছে যত আর্লি পারা যায় টেস্ট শুরু করতে হবে, কত আর্লি পারা যায়, মানে কত আর্লি, কত আর্লি কত ভালো, মানে আর্লি তো লিমিট থাকা উচিত নাকি? মানে ক্লায়েন্ট আমাদের এখন দেয়নি তখন তো টেস্টিং করা সম্ভব, মানে রিকমেন্ড দেয় না, ক্লায়েন্টের কাছে টেস্টিং শুরু করলাম বা আসেন টেস্ট করি, এরকম হবে? রাইট, তাহলে কখন শুরু করতে হবে? রিকোয়ারমেন্ট থেকে, রিকোয়ারমেন্ট থেকে শুরু করা উচিত। রিকোয়ারমেন্ট পাওয়া মানে আমাদের কাজ শুরু হয়ে গেছে।
হ্যাঁ, রিকোয়ারমেন্ট যখনই ক্লায়েন্ট দিবে তখন থেকে টেস্টিং শুরু করতে হবে। বুঝা গেছে? এটা আর্লি, এটা তো পসিবল না। এটা তো কোশ্চেন রিকোয়ারমেন্টে কি টেস্ট করবো? সিস্টেম তো নাই, তাই না? রিকোয়ারমেন্ট আমি কি চেক করবো? জাস্ট ডকুমেন্টেশন করা আছে কিছু, ওখানে আমার কি চেকিং করতে হবে? বলেন। টেস্ট প্ল্যানটা করা রাইট, মানে হচ্ছে যে টেস্টিং এর অ্যাক্টিভিটি শুরু করতে হবে। মানে টেস্টিং মানে কিন্তু ইনপুট আউটপুট চেক করে না। টেস্টিং মানে হচ্ছে যে আমি যে ইনপুট গুলো দিব সেগুলো কিন্তু আগে থেকেই বের করে নিয়ে আসা। expected outcomeটা তো কি হবে সেটা বানাতে হবে না? ওই যে পেয়ার বানাতে হবে না, পেয়ার যে ইনপুট ডাটা এক্সপেক্টেড রেজাল্ট, এটা বানাতে হবে না? তুমি কখন বানাবো? এখন তো শুরু করবো তো বানানো। তার মানে টেস্টিং শুরু হয়ে গেল না অ্যাক্টিভিটিস। রিকোয়ারমেন্ট থেকে পরে আমার এইগুলো ডিজাইন করা এক্স্যাক্টলি, মানে টেস্টিং মানে কিন্তু ইনপুট তারপর চেক করাটা না। মানে আমি কি ইনপুট দিব এগুলো তো আমাকে আগে থেকে বের করে আনতে হবে। তার মানে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল না আমার। আমি কি টেস্ট করবো এটাকে বুঝতে হবে। দেখেন আমাদের এখানে বয়স ধরনের অ্যাক্টিভিটিস গুলো কোথায় গেল? এটা হচ্ছে যে ইয়েতে 1.1 আমি বেশ চলে গেছি। 1.1 পেছনে বন্ধ ভাই। এটা হচ্ছে রাইট, আচ্ছা, ইয়েপ। আইডেন্টিফাই অবজেক্ট অফ টেস্টেড, আমরা কি টেস্ট করবো ও আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে। কখন করবো? এখানে পার পরে তো করবো নাকি? তেমন আমাদের টেস্টিং শুরু হয়ে গেল কিনা? ভাই আমরা যখন শুরু করবো তখনই কি টেস্ট কেসগুলো ডিজাইন করা শুরু করে দিতে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যাওয়া মানে কিন্তু টেস্টিং শুরু হয়ে গেল অফিসিয়ালি। এটা হচ্ছে মেইন কথা। আমরা কিন্তু ওয়েট করবো না যে সফটওয়্যার বানানো হোক তারপর আমি টেস্ট কেস লিখবো। নো, এটা করা যাবে না। ঠিক আছে, ডেভেলপারটা কোডিং করুক তারপর আমি টেস্ট কেস বানানো শুরু করবো, এটা করা যাবে না। কখন করতে হবে? রিকোয়ারমেন্ট পাওয়ার পর থেকে। So, আমরাও টেস্ট কেস বানানো থাকবো, ডেভেলপাররাও কোডিং শুরু করে দিবে। So, আমাদেরও শেষ হবে, ওদের কোডিং শেষ হবে, টেস্ট শুরু হয়ে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে কি, এটা সিঙ্ক্রোনাইজ প্রসেস। So, and shall be focused on different objective. Objective গুলো কি সেটাকে আমাদের ফোকাস থাকতে হবে, এবং কি the later a bug found the more it cost. বুঝা গেছে? যে একটা বাগ যদি আমাদের একদম সোজা ধরা পড়ে ওইটা ফিক্সিং করতে আমাদের অনেক কম সময় লাগে, তাই না? সো ওটা কস্টিং কমে যায়। আর যদি বাগটা অনেক পরে আসে তাহলে কি ওটা কস্টিং বেশি হয়ে যায়, অনেক টাইম লাগে সলভ করতে। যেমন আপনাদের দেখাই, ধরেন আমাদের ছিল না ভি মডেলটা, এই যে ভি মডেলটা। এখন ধরেন আমাদের কোডিং করলো, আমরা কোডিং এর টেস্ট করলাম, ইউনিট টেস্টিং করলাম, ফলে কোডিং এর যে বাগটা তখন সলভ হয়ে গেল কিনা? তাহলে এটা সব করতে অনেক কম সময় লাগবে না, কারণ কোডিং এর সাথে টেস্ট করলে হয়ে গেল কিন্তু। সো এর কিন্তু কস্টিং অনেক কম, কেন? ওর ফিক্সিং টাইমটা অনেক কম, খুব তাড়াতাড়ি হচ্ছে সলভটা। যদি আমরা এই বাগটা এখানে মিস করে গেলাম, টেস্ট করলাম না, আমরা ইন্ডিকেশনের বাগটা পাইলাম, ফলে কি হলো? এর জন্য আবার কোডিং করতে হচ্ছে না আমাদেরকে, আবার ব্যাক আসতে হচ্ছে না আমাদেরকে, কারণ আবার আমাদের কোডিং করতে হবে, আবার ইউনিট করতে হবে, আবার আমাদের টাইমটা বেশি লেগে গেল, তো কস্টিং বেড়ে গেল। এখন যদি আমরা ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিং যদি আমরা বাগটা পাইলাম না, মিস করে গেলাম, কোন পাইলাম? সিস্টেম পাইলাম, তখন এই বাগটার ইম্প্যাক্ট আমাদের পড়ে গেছে অলরেডি, তাই না? কারণ যেহেতু আমার সবকিছু রেডি, তার মানে অবশ্যই এই বাগের কথা ইফেক্ট পড়ছে। যেমন উইথড্রোতে সমস্যা, তাহলে উইথড্রো যে প্রবলেমটা এটা অবশ্যই আমাদের ব্যালেন্স শিটও আছে, আমাদের সেটমেন্টও আছে, বুঝে গেছে না? তাহলে তো ইম্প্যাক্টটা অলরেডি কিন্তু পড়ে গেছে, তার মানে ওটা সব করতে অনেক বেশি সময় লাগবে। এটা বলছে এখানে, হ্যাঁ, যে আমরা যত আর্লি বাগগুলো ধরবো তত ওটা ইজি সলভ করা যাবে। ওকে, সো এখানে বলতে লেভেল স্পেসিফিকেশন, ডিজাইন, কোডিং, টেস্টিং, রিলিজ। হ্যাঁ, এখন রিলিজ দেওয়ার পর যদি বাগটা পাই আমরা, সো এর সলভ করতে অনেকটা কষ্ট হচ্ছে, অনেক টাইম লাগবে। বুঝতে গেছে? এটা বড় বাগ।
পরে যদি একদম লাস্ট এটা সাপ্লাই দেওয়ার পরে যদি আবার এটা চলে আসে আবার আবার আমাদের কোডিং আসতে হবে, আবার কোডিং করতে হবে আবার, তখন আবার আমাদেরকে ইউজ করতে হচ্ছে না ইউআর, সো ইট টেক্স হিউজ টাইম এবং আমাদের কস্টিংটা বেড়ে যাবে। ক্লিয়ার? এটা বলা হচ্ছে কস্ট অফ ডিফেক্ট, এই জিনিসটা বলে কস্ট অফ ডিফেক্ট। যত আর্লি আসবে তত তার কস্টিং কম হবে, যত পরে তত তার কস্টিং বেড়ে যাবে। হ্যাঁ, শুরু থেকে দূর থেকে বাঘ ধরতে হবে একদম। এটা পড়েন। আচ্ছা, সো এটা মানে কি বুঝছেন এটা? না, মানে যে বাঘগুলো থাকে যে, মানে তখন যে ক্লাস্টার মানে কি গুচ্ছ দলা, মানে এরা থাকে হচ্ছে এক জায়গায় থাকে, মানে পাকায় বাঘগুলো, বুঝে গেছে? মানে বাঘগুলো মানে দেখছেন না যে পোকা কি করে, একসঙ্গে থাকে না, দলা বাঁধে একসঙ্গে থাকে, তো তো বাঘগুলো তো একটা বাঘ মানে পোকার মতোই, একটার সঙ্গে আটটা লেগে থাকে। বুঝে গেছে? এটা মানে হচ্ছে কি যে, মানে এক জায়গাতে বাঘ পেলে বুঝলে ওর আশেপাশে আর বাঘ আছে, এখান থেকে শুরু, রাইট? আচ্ছা, এবং যেটা হয় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে স্মল নাম্বার অফ মডিউলস ইউজুয়ালি কন্টেন্স দ্য মোস্ট অফ দ্য ডিফেক্ট। ধরেন যেটা হয়, একটা ধরেন সিস্টেমে 10টা মডিউল, যেমন উইথড্র, ডিপোজিট, ফান্ড ট্রান্সফার আছে, কারণ দেখা গেল যে সবগুলো বাগ মানে সব কিন্তু সমান বাগ আসে না, দেখা কোনো কোনো মডিউল থেকে বেশি বাগ তৈরি হয়। দেখা গেলো ফান্ড ট্রান্সফার এখান থেকে 10টা বাগ আসছে, হ্যাঁ, কিন্তু মানে উইথড্রোতে কোনো বাগ নাই, আবার ডিপোজিটে কোনো বাগ নেই, হ্যাঁ, হতে পারে। সো মানে বলছে যে অল্প কিছু মানে মডিউল থেকেই ম্যাক্সিমাম বাগগুলো ওখান থেকেই আসে, তার মানে ম্যাক্সিমাম ভুলগুলো ওখান থেকেই হয়। হুম, মানে সব থেকে কেউ সমান আসে মানে এমনটা না। হ্যাঁ, ধরেন 10টা মডিউল আছে বা কোথায় 100টা, তার মানে কি প্রত্যেক 10 টাকা আসছে? না, এমনটা কিন্তু হয় না। দেখা গেলো কোনো থেকে আসছে 20টা, কোনো থেকে 50টা, কোনো থেকে 5টা, কোনো থেকে একটা, এরকম হয়। হ্যাঁ, তো স্মল মডিউল মানে কি যে 2টা 3টা মডিউল থেকে ম্যাক্সিমাম বাগগুলোই আসে। আচ্ছা, দেন বলছে প্রিসাইট প্যারাডক্স। আচ্ছা, এটার প্রবাদ, এর মানে হচ্ছে যে সেম টেস্ট ইম্পোর্টেড ওভার অ্যান্ড ওভার এগেইন টেন্ড টু লুজ দেয়ার ইফেক্টিভনেস। বুঝছেন? বুঝেন নাই? টেস্ট বারবার রিপিট করতে অ্যাকচুয়ালি কিন্তু ধরেন এই যে এই ভদ্রলোক কি করতেছে, এই যে ফুলে পড়ে মেডিসিন, রাইট?
তো যদি বেশি দেয় ফুলটা কি হয়ে যাবে না? হ্যাঁ তার মানে আর লাভটা কি? লাভ তো নিল তো ক্ষতি হলো না, রাইট? তার মানে যদি আমরা সেম টেস্ট বারবার করি তাহলে আমাদের টাইম নষ্ট হবে, আমার প্রোডাক্টিভিটি কমে যাবে, আমি শেষ। টেস্ট করলেও সমস্যা মানে না, টেস্ট করতে হবে কিন্তু বলছে যে সেম কন্ডিশনের মধ্যে করা যাবে না। মানে একটা টেস্ট বারবার করতেছে তো দরকার নাই। টেস্ট করার হ্যাঁ, মানে সেম টেস্ট মানে একই জিনিস করছি বারবার, কি দরকার? ওভার ওভার এগেইন, যেমন প্রিভিয়াসলি আনডিটেক্টেড ডিফেক্টস রিমেইন আনডিসকভার্ড, মানে যেগুলো আগে থেকে পাই না এগুলো পাবো না আর। এবং নিউ অ্যান্ড মডিফাইড টেস্ট কেস শুড বি ডেভেলপ। তাহলে কি করা যেতে পারে এখানে? যখন আমি টেস্ট করছি বারবার পাচ্ছি না, তাহলে কি করবো? আবার লিখতে হবে, টেস্ট করতে হবে না, রাইট? তার মানে আমাদেরকে টেস্ট কেসগুলো আবার কি টেস্ট করতে হবে, যে হয়তো আমার ডাটাগুলো ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, এটাই। সিনারিও মাঝে মাঝে হয় যে আমি একবার টেস্ট করছি, কয়েকবারই টেস্ট করছি, জি। ওই ফাংশনটা সবসময় কাজ করছে, তো ফাইনালি দেখা যায় যখন ক্লায়েন্টকে ডেলিভার করতে গেলাম সেখানে নাই, ওখানে যে হঠাৎ করে দেখলাম আটকে গেছে। হ্যাঁ, এমন তো হয়। এটা খুবই একটা কমন সিনারিও। যেমন আপনারা শুনছেন না এই যে স্টিভ জবস, চেনেন? কে? অ্যাপলের কি প্রতিষ্ঠাতা? So, ও যখন প্রথম ম্যাক যখন সে লঞ্চ করে, প্রথম যে ম্যাক ওয়ান, তখন ওটা যখন সে ডেমো দেখায়, দেখাতে গিয়ে একটা বাগ আসছিল, সেটার কারণে ওটা ডিসপ্লেটা চলে গেছিল। একটা ভিডিও কিন্তু আছে ইউটিউবে, দেখেন। হ্যাঁ, বাগ ছিল, ফার্স্ট বাগ, মানে ওটা ওদের বাগ। যখনই সে অন করছে তখনই স্ক্রিনটা ঝিঝির করা শুরু করছে। তার মানে কি, তারা তো অলরেডি করে আসছে, কিন্তু লাইভ প্রোডাকশনে লাইভে গিয়ে তাদের ওরা চলে না। হ্যাঁ, তো এটা কিন্তু খুব কমন কেস, এটা হবে, হয়। তো এর কারণ কেন হয়? কি জন্য হয়? কারণ হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, এই জন্য হয়। বুঝতে গেছে? এনভায়রনমেন্টের জন্য মেইন কারণ। তো আমরা চেক করছি আমাদের এনভায়রনমেন্টে, ফাইন। যখন গেছি কারেন্ট এনভায়রনমেন্টে, অনেক সময় সার্ভার চেঞ্জ হলেও তো হতে পারে অপারেটিং সিস্টেম সিস্টেম হতে পারে, হ্যাঁ, সার্ভিস কম বেশি হতে পারে। এই জন্য দেখা গেছে ওইখানে ওই এনভায়রনমেন্টে গিয়ে আমাদের এটা আর কাজ করতেছে না। বুঝতে গেছে? এনভায়রনমেন্টের একটা ঝামেলা এখানে থাকে। যেমন বাংলাদেশ টিম, বাংলাদেশের ভালো খেলে না মিরপুরে, কি বাঘ, এটা যদি তাই নিউজিল্যান্ডে, তখন কি হয়ে যায়? বিড়াল তো হয় ভালো কিছু, আরো খারাপ কিছু লেভেলে চলে আসে। তার মানে কেন হয় এরকম? এনভায়রনমেন্ট চেঞ্জ কি, বুঝে গেছে? না, ওরা তো ওটাই বলে যে এনভায়রনমেন্টটা বুঝতেছি না, কন্ডিশনটা আমাদের কাছে কন্ডিশন বুঝতেছি না। তার মানে এনভায়রনমেন্টটা তাদের কাছে হচ্ছে না, এই তো রিজন। এই জন্য কিন্তু ফেলগুলো হয়। তাহলে আমাদের পক্ষে কি, আমাদের পক্ষে তাহলে কি করা উচিত বলে, সমাধানটা কি তাহলে? আমাদের কি তাহলে এনভায়রনমেন্টটা ফিক্স করে দেওয়া উচিত ক্লায়েন্টকে, যে এটা এই ব্রাউজারে না না, ফিক্স করে দেওয়া পসিবল না। মানে ক্লায়েন্ট যেটা ইউজ করবে আমাদেরকে উচিত ওটাতে টেস্টিং করা, ওই এনভায়রনমেন্টগুলোতে, ওটাকে করে সব রাইট? আমরা টেস্ট করবো না, তখন আমরা ক্লায়েন্ট এনভায়রনমেন্টে টেস্ট করার চেষ্টা করবো, আমাদের লোকাল আমরা ওটাকে মানে কপি করে ইউজ করার চেষ্টা করবো, যে ও যেটা ইউজ করে আমি ওটাকে আমার এখানে সেলেক্ট করে টেস্টিং করবো। তাহলে আমার একটা মানে রিয়েল না হলেও একটা আমি আইডিয়া পাবো যে আসলে ওই এনভায়রনমেন্টে গেলে কি করবে। যে বাংলাদেশে কি করা উচিত, যে নিউজিল্যান্ডের যে পিসটাকে এনে এখানে বসা উচিত। কিংবা বাংলাদেশে নিয়ে গেল নিয়ে গেলো ওখানে। কি উচিত কিনা? ওয়েদার আছে, ওয়েদার ফ্যাক্টর আছে না, এটা তো সম্ভব না, অনেক কিছু আনরিয়ালিস্টিক। বাট যেটা হয়েছে কি, যে পাকিস্তান কি করছে, ওই ওরা এক কাজে করছে, বুঝছেন, অস্ট্রেলিয়া থেকে মাটি আনছে, পিস কিনে আনছে, এনে ওদের মাঠে পাঠাইছে, বুঝছেন? অস্ট্রেলিয়া মানে পাকিস্তান টিম, মানে ওরা তো খেলতে অস্ট্রেলিয়া আমেরিকা তারপর নিউজিল্যান্ডে যায়, ওদের তো মানে মাঠ ডিফারেন্ট, মাটি তো আলাদা, তো ওদের মাটি এনেছে, এনে ওরা ওদের মধ্যে পিস বানাইছে, ওখানে প্র্যাকটিস করে। কেন করতেছে? যে ওই মুভমেন্টটা পাওয়ার জন্য, যে ওখানে গেলে বলে কেমন বল বাউন্স করে, ওখানে প্র্যাকটিস করে যেতেছে। বুঝে গেছে? এটা করতেছে ওরা, কেন করতেছে? যে ক্লায়েন্ট এনভায়রনমেন্টটা একটা টেস্ট পাওয়ার জন্য, বাট ইটস নট রিয়েল, কিন্তু তারা একটা রিয়েল টেস্ট পাইতেছে, আমাদের কাজটা সেভ করতে হবে। বুঝে গেছে? যে ক্লায়েন্ট এনভায়রনমেন্টটা আমাদের এখানে মোটামুটি একটা ওরকম ফলো করে টেস্টিং করতে হবে। হ্যাঁ, ফেল করে কিনা। ওকে, এটা বোঝা গেছে? এটা করা যাবে না, মানে সেম টেস্ট আমি বারবার করতে পারবো না, দরকার নাই।
যেমন আচ্ছা উদাহরণ দেখাই, উদাহরণ বলি, কি বলি এগুলো, একটা দেখছেন না ভিডিওতে যে বাংলাদেশের যে মিরাজ ওই যে রিভার্স করতেছিল মনে আছে, মানে ধুমায় করতেছিল, মেইন ম্যাচে গিয়ে দেখা যায় ক্যাচ তুলে দিছে। তার মানে ওটা কি হয়েছে, যে ও সেফ টাচ করছে বারবার, বেশি করে ফেলছে, তাই না, বেশি করে ফেলছে, ফলে মেইন জায়গাতে গিয়ে ফেল হয়ে গেছে। তো এটা তাই বলছে যে বারবার যদি করে সেম কন্ডিশনে লাভ নেই, তাই আলাদা করতে হবে। রাইট, তো এগুলো আমাদের বুঝতে হবে, যেগুলো রিয়েল লাইফ উদাহরণ। হ্যাঁ, তো টেস্টিং কিন্তু খুব সহজ, টেস্টিং আমাদের লাইফ কিন্তু কি একই জিনিস, আমরা কিন্তু এই কাজগুলোই করি, বাট হয়তো বুঝি না। ঠিক আছে, ঠিক আছেন তো? ঠিক নাই ভাই, আজকে আমার মন খারাপ, মন ভালো নেই ভাই, মন ভালো নেই আমি কিন্তু ঘুমাইনি, আজ সকালে যেভাবে ক্লাস নিয়েছি মোটামুটি স্টুডেন্টরা বুঝতে পারছে আমার অবস্থা। ভাই, অন্য আমার মতো হতভাগা। আচ্ছা, নাম্বার হচ্ছে টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট। এটা মানে কি? রাইট, মানে হচ্ছে যে আমরা আসলে টেস্ট করি আমাদের যে সিস্টেমটাকে বেস করে টেস্ট করতে হবে, মানে যখন যে কনটেক্সট আসে। হ্যাঁ, একটা ধরুন ই কমার্স টেস্টিং এর যেই টেকনিক হবে, একটা ব্যাংক একই তো অবশ্যই হবে না, ডিফারেন্ট হবে। Right. তার মানে সব টেস্টিং এ যে আমাদের সেম টেকনিক অ্যাপ্লাই করতে পারবো এমনটা কিন্তু হবে না, কনটেক্সটটা বুঝতে হবে যে কি কনটেক্সট আমাদের অ্যাপ্লিকেশনটা, ওইটাকে বুঝে টেস্ট করতে হবে। নাম্বার 7 হচ্ছে অ্যাবসেন্স অফ এরর ফ্যালাসি। হ্যাঁ, মানে এগুলোর আচ্ছা, তো ফ্যালাসি ওর একটা মিনিং আছে, আমার নাম মানে মিনিংটা ভুলে গেছি। মানে ইয়া আছে ভ্রান্তি 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 না, মানে কাউকে বিভ্রান্ত করা আর কি, টাইপের কিছু একটা বোঝায়, বিভ্রান্ত করে না মানুষকে, হ্যাঁ হ্যাঁ এটা ওটাই এটা। ভ্রান্তি ভ্রান্তি তেমন আছে হচ্ছে এখানে, মানে ও একটাই আছে না, হ্যাঁ এর ভ্রান্তি। আচ্ছা, তো ভ্রান্তি কখন হয়, যখন কেউ আমাদেরকে মিথ্যা কথা বলে, তাই না, কাউকে আমি ভুল করে বুঝাই, ভুল বুঝাই, এইটাই আর কি। তো যদি কেউ বলে যে টেস্ট মানে বাগ নাই, এরর ফ্রি, তার মানে কি সে আমাদেরকে ভুল বুঝাইতেছে, রাইট। সে আমাদেরকে আমাদেরকে সে বোকা বানাইতেছে, যে বাগ নাই এটা কোনো কথা হলো নাকি, বাগ থাকতেই হবে। বুঝা গেছে? মানে যদি আমরা এমন হয় যে আমি টেস্ট করলাম বা পাইতেছি, সলভ করলাম, তার মানে এই না যে বাগান নাই। বুঝা গেছে? কাজ সলভের পরও বাগ বাগ থাকতে পারে, রাইট। যেমন ওই যে বললাম না যে প্রোডাকশনে গিয়ে বাগ আসতে পারে, লাভটা কি? এর পরও কোরিয়ান বাগ কোম্পানি থাকবে, সিপি বাগ টেস্টার থাকতে হবে। করে না মনে মনে হ্যাঁ, এভাবে বাদ নেই চাকরি নাই রাইট। সো বাগ আসবে আমাদের, ঠিক আছে, সো বাগ থাকবে। যদি কেউ বলে যে বাগ নাই, তার মানে ইজ লাই, ঠিক আছে, সে আমাদেরকে বোকা বানাচ্ছে। খুব ভালো, সো বাগ থাকবে। হ্যাঁ, তো এ হচ্ছে সাতটা আমাদের প্রিন্সিপাল। ওকে, সো শেষ প্রিন্সিপাল গুলো বুঝে গেছে, প্রিন্সিপাল গুলো এগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমার সামনে আসবে অনেক। তারপরে টেস্টিং অ্যাক্টিভিটিস গুলো মনে রাখতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভিটিস কি আছে, অ্যাক্টিভিটিস গুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস গুলো। এখান থেকে পয়েন্ট বা বইতে পয়েন্ট পড়লেই হয়ে গেছে, সমস্যা নেই, একই জিনিস, এগুলোকে মনে রাখতে হবে অ্যাক্টিভিটিস গুলো। হ্যাঁ একটা কোম্পানিগুলো যারা হায়ার করে হ্যাঁ হ্যাঁ, করে তো, জি, অবশ্যই, টিম থাকে, টেস্টিং টিম থাকে।
ওকে, সো টেস্টিং এটা অ্যাক্টিভিটিগুলো মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। অবজেক্টিভ মনে রাখতে হবে, অবজেক্টিভ কি, তারপরে হচ্ছে আর প্রিন্সিপালগুলো, 7টা প্রিন্সিপাল মনে রাখতে হবে। এগুলো হচ্ছে মেমোরাইজ করার বিষয়, মানে মুখস্থ করার বিষয়, এটা মনে রাখতে হবে সবসময়। ওকে, সো তাহলে আমরা আজকে শেষ করে দিই। আজকে ব্রেক দিলাম না, সো একবারে ব্রেক দিচ্ছি, আজকে শেষ করে দিচ্ছি। সো তাহলে আমাদের আজকে আমরা কি শিখলাম বলেন? হুম, টেস্ট কেস বানানোর নিয়ম, টেস্ট কেস কে বানাবো, টেস্ট ইনপুট কিভাবে নিব, হ্যাঁ, ভি মডেলটা জানলাম, ভি মডেলটা কি, ভি মডেলটার ভেরিফিকেশন কোনটা বলে, কিভাবে করতে হয়, অ্যাক্টিভিটিস কি কি, অবজেক্টিভ কি টেস্টিং এর, হ্যাঁ, ডিবাগিং কি জিনিস, টেস্টিং কি জিনিস, টেস্টিং বলতে কি বোঝায়, তারপরে ছিলাম কি যে টেস্টিং এর প্রিন্সিপালস 7টা জানলাম, রাইট? আপনাদের কিন্তু এগুলো কিন্তু কি করতে হবে, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আমি শুধু বললাম, আপনারা বুঝলেন না, কিছু বিষয় মনে রাখতে হবে। প্রোডাক্টের 8টা দিক ক্লিয়ার করে হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে যে 8টা কি ছিল, কয়টা অ্যাট্রিবিউট ছিল, 8টা মেইন, 8টা পয়েন্ট মনে রাখতে হবে। আরটা মনে আছে, বলেন তারপর কি কি মনে আছে? functional suitability, line efficiency. হচ্ছে না, কার মনে আছে, কার মনে নাই, তাহলে কেমন হবে? 8টা পয়েন্ট মনে রাখতে হবে, বলছি না 8টা, এগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। আপনি কিন্তু অপশন লাইনে, তাই না? আপনি তো টেস্টিং শেষ হবে এক সময়, যখন আপনি এগুলো কেমনে করবেন ভাই? 8টা পয়েন্ট মনে রাখতে হবে। আমি বলছি কিন্তু এগুলো মনে রাখতে হবে, আপনি তো আমাদের একটা ইউজেবিলিটি চেকলিস্ট দেখাইছে, এটা কি একটু রিভিউ করা যাবে না হুম, বলেন এই মডেলটা? কোনটা? হ্যাঁ, আমি তো ওটা তো বলছিলাম তো দিন, ওটা আপনি দেখেন, রিভিউটা দেখেন। আমি তো পুরোটা রিভিউ করেছিলাম, ওটা চেক লিস্টটা ফুল বলছিলাম, তো ওইটা আবার আসতে বলবো না ভাই। আপনার ওটা যে আচ্ছা ভিডিওটা আছে না, দেখবেন ওখান থেকে কোনটা সমস্যা বলেন, তাহলে বলতে পারবো যে কোনটা পারলেন, কোনটা বোঝেন নাই। সবগুলো তো বলা সব পসিবল না, বলেন যে কোনটা বোঝেন নাই, সেটা আবার বলে দিচ্ছি। এগুলো তো করা আছে, বলেন যে কোন পয়েন্টটা সমস্যা, আমি ওটা বলতেছি, কারণ সবগুলো তো বলা পসিবল। কন্টেন্ট পারফেক্ট অপশন ছিল, মেজর হেডলাইনস আর ক্লিয়ার এন্ড হ্যাঁ, ডেসক্রিপটিভ। রাইট, মানে হচ্ছে হেড, মানে যে কন্টেন্ট গুলো যে থাকে না, হেডিং টাইটেল গুলো একদম ক্লিয়ার। যেমন ধরেন একটা উদাহরণ দেখি, ধরুন অ্যাপল.com-এ যাই, তখন কন্টেন্ট, এই যে কন্টেন্ট, হ্যাঁ, এই যে কন্টেন্ট, গিভ নাউট, ঠিক আছে, অ্যাপ স্টোর, এগুলো কিন্তু ক্লিয়ারলি আছে না, এগুলো কিন্তু অনেক বড় আকারে বলা আছে, তো এগুলো হেডিং কিন্তু বোঝা যেতেছে। তারপরে আমরা যদি নিচে যাই, ধরেন আমরা যদি যাই এখানে নিউজ রুমে যাই, সো এখানে দেখেন লেটেস্ট নিউজ, হ্যাঁ, পার্টটা অনেক বড় করে দেওয়া আছে, দেখছেন, এই যে টাইটেল, এটা বলছি কন্টেন্ট গুলোর টাইটেল গুলো হবে কিন্তু ক্লিয়ারলি এবং ডিসক্রিপটিভ, এটা দেখতে হবে।
ঠিক আছে কিনা। যদি এমন হয় যে আমাদের কন্টেন্টের যে টাইটেলটা আর কন্টেন্ট গুলো সেম, তাহলে হবে না। অবশ্যই এগুলো তবে একটু মানে ফন্ট বড় হবে, ডিপ মানে একটু থাকতে হবে, কালার একটু আলাদা হতে হবে। এটাই আমাদের টাইটেল কে বুঝবো, এটাই বলছে। আর কোনটা বলেন। URLs are meaningful and user friendly. হ্যাঁ, অবশ্যই। দেখেন এই যে নিউজ রুম না, দেখেন অ্যাপল দেখেন, ইউএল দেখেন, ওরকম নিউজ রুম। আর আমি যদি আইপ্যাডে যাই, ইউআরএল শেষে আইপ্যাড, তারপরে ওয়াচে যাই, স্ল্যাশ ওয়াচ, ইউজার ফ্রেন্ডলি না? আর তো কিছু নাই আগে পিছে। বাট অন্য সাইট দেখেন, ধরুন আমরা যদি এই সাইটটা দেখি, ওপেন কার্ড, আমরা যদি এখান থেকে ধরেন অ্যাকাউন্ট থেকে লগ ইনে যাই, দেখেন তো ইউআরএলটা কেমন আসছে। এটা কি মানে মনে পসিবল ইউজার ফ্রেন্ডলি ইউআরএল হইতেছে? না, এটাই বলছে। কিন্তু ওখানে দেখেন অ্যাপলের কত সুন্দর, এটাই বলছে যে ইউজার ফ্রেন্ডলি হতে হবে, মিনিংফুল হতে হবে। এটা তো কোনো মিনিং নাই, কি মিনিং আছে? হ্যাঁ, অ্যাকাউন্ট লগ ইন, ল্যাঙ্গুয়েজ, হ্যান ত্যান অমুক সমুক, কি দরকার ইউআরএল দেওয়ার, এগুলো দরকার নেই তো। আচ্ছা, এরপর বলেন কোনটা সমস্যা। আচ্ছা, প্রিন্টটা নেই। শিহাব হোসেন আসছেন, মাজিদুল হক নাই, মোহাম্মদ আমিনুল ইসলাম নাই, মুশাররফ হোসেন আসছেন, আরাফাত, মারুফ হোসেন, ইমরান হানিফ আসছেন, তৌকির আহমেদ কমাল আজকে আসেন না, ইমন, শাহিন, সাজ্জাদ, মেহেদি হাসান রাতুল, ইমরান হোসেন, ইব্রাহিম খলিল নিলয়, তৌফিকুল ইসলাম, এমডি শিশির খান, ফাহিম শাহরিয়ার, কানিস ফাতেমা আইনি, সাদিয়া নাহার আসছেন, ফাতেমাতুল জোহরা আশা, রাকিব সাদমান, মোহাম্মদ মনোয়ার হোসেন খান, জাকিয়া আবেদিন। ওকে, ঠিক আছে, তাহলে আর কারো ইস্যু নাই। কালকে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো। কালকে 11টায়, জি।